নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি বাংলার বিধান। পাপিয়ার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। মুখোমুখি দুই পক্ষই দুই দফা অর্থাৎ 29 এপ্রিল ভোটের আগে একে অপরকে 200 রানের চ্যালেঞ্জ ছুটছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর পদযাত্রা, জনসংযোগে এবং স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত ভরকেন্দ্র ভবানীপুরের মাটি। কেউ কাউকে যখন 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, তার মধ্যেই দ্বিতীয় দফার আগে আরো কড়া কমিশন, সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক। দ্বিতীয় দফার আগে যখন চড়ছে পারদ, ফের মোদি মমতা সেটিং এর অভিযোগে তীব্র আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো সাগরদিঘি মডেলের আগমন যার হাত ধরে সেই বাইরন বিশ্বাস কি মন্তব্য করেছেন জানিয়ে স্টুডিওয় আলোচনাও চলবে। কিন্তু যেটা শুরুতেই আপনাদের বলছিলাম যে ডাবল সেঞ্চুরির দাবি কিন্তু সব পক্ষই করছে। আমি শুরুতে দেখাবো আপনাদের অমিত শাহ থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কি বললেন দেখুন। इस बार असम में हम लोग 100 सीट मिलेगा, बांग्ला में 200 सीट मिलेगा। असम में सेंचुरी होगा, पश्चिम बंगाल में डबल सेंचुरी होगा। গত পরশুদিন তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে। চলতি আইপিএলে এখনো পর্যন্ত 8 ডজন সেঞ্চুরি হয়ে গিয়েছে, কিন্তু ক্রিকেটকেও যেন মাত দিচ্ছে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি। সেঞ্চুরি নয়, শাসক বিরোধী উভয় পক্ষের গলায় এখন ডাবল সেঞ্চুরি করার দাবি। এ বলে আমায় দেখ, তো বলে আমায়। বৃহস্পতিবার প্রথম দফায় 152 আসনে ভোট গ্রহণ হয়। তার মধ্যে শনিবার পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সেঞ্চুরি করার দাবি করেছেন অমিত শাহ। पहले चरण में भाजपा 110 सीट जीतकर दीदी का सुपड़ा साफ, टीएमसी की जगह यहां कमल फूल की सरकार बनेगी, भाजपा की सरकार बनेगी। और मैं आपको वादा करता हूं 4 मई को वर्धमान का सीता भोग नरेंद्र मोदी जी को खिलाकर हम उनका मुंह मीठा करने वाले। প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। এমনভাবে জবাব দিতে হবে যাতে মানুষের সাথে বেইমানি করার আগে এই বিজেপি নেতারা 100 বার ভাবে। বুধবার দ্বিতীয় দফায় 142 আসনে ভোট গ্রহণ হবে। মোতায়েন করা হবে মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার আগে শনিবার উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি শোনা গেছে অমিত শাহর গলায়। मैं आज कहकर जाता हूं दीदी के गुंडों को 29 तारीख को घर के बाहर मत निकलना। 29 तारीख को घर के बाहर निकले तो 5 के बाद उल्टा लटका कर सीधा कर दे। आज दीदी बड़ी नाराज हो गई मुझसे कि अमित भाई गृह मंत्री होकर गुंडों को धमकाते हैं। अरे दीदी, तो गुंडों को क्या प्यार करूं मैं? अभी तो सिर्फ धमका रहे हैं। सुधर जाओ वरना आपकी जगह जेल की सलाखों के पीछे है, जेल की सलाखों। আপনি কি করে দাঁড়িয়ে মিটিংয়ে বলছেন যে ঝুলিয়ে দেওয়া হবে পা ওপরে আর মাথা নিচে? আপনি হিংসার কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন, কিন্তু আমি জানি কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে কেউ নেবে না। কথা হোম মিনিস্টার বলতে পারে না, আমি যেমন বলতে পারি না অন্যরাও বলতে পারে না। আইন সবার জন্য এক, কোনো কমপ্লেনের আমাদের গুরুত্ব দেয় না। সব তৃণমূলকে গ্রেপ্তার করতে হবে। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রথম ইনিংস শেষ, সামনে এবার দ্বিতীয় ইনিংস। এখন কোন দল ডাবল সেঞ্চুরি করবে আর কোন দলকে সেঞ্চুরির আগেই প্যাভিলিয়নে ফিরতে হবে তা জানা যাবে ফল প্রকাশের পর। সৌমিত্র রায়, কমল কৃষ্ণ দে ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
তৃণমূলের প্রতিনিধি শান্তনু সেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে স্টুডিওতে আসবেন, কিন্তু তার আগে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি শান্তনু সেনের সঙ্গে। শান্তনুদা, গতকাল অমিত শাহ বলেছিলেন যে প্রথম দফা ভোটের পর 110 সিট। আজকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন একেবারে ডাবল সেঞ্চুরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন। দেখুন, আমি শুনলাম কোনো একটা পাড়ায় আলোচনা হচ্ছিল যে খুব শীঘ্রই ভারতবর্ষে একটা সুপার অ্যাস্ট্রোলজার অ্যাসোসিয়েশন তৈরি হবে। সেই সুপার ক্লাব অ্যাস্ট্রোলজার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হবেন নাকি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেক্রেটারি হিসেবে নাকি নাম প্রস্তাব হয়েছে আসামের মুখ্যমন্ত্রী। আমি একটু ভেবে দেখলাম এরকম আলোচনা কেন হচ্ছে, তারপর দেখলাম এর যথেষ্ট কারণ রয়েছে। আমি যদি 5 বছরের ইতিহাসে পিছন দিকে ফিরে তাকাই, আপটি বার 200 পার এই সুপার ক্লাব অ্যাস্ট্রোলজারই বলেছিলেন, এটা নেমে এলো 77-এ। এখন সংখ্যাটা 60 না 62 তারা নিজেরাই বলতে পারবে না। আর যদি 1.5 বছরে ফিরে যাই 2024-এর লোকসভা নির্বাচনে, এই সুপার ক্লাব অ্যাস্ট্রোলজারই আবার বলেছিলেন যে আমি 32টা আসন পাবো 42টার মধ্যে, 36টা আসন পাবো 42টার মধ্যে। যদিও তাদের নিজের দলের নেতারাই এক একজন এক এক রকম ফিগার বলতেন। সেই 32টা তো দূরের কথা, 2019-এ সিপিএম এর ভোটকে সাথে নিয়ে যেটা 18 পেয়েছিল, 2024-এ সেটা নেমে চলে এলো 12-তে। আসলে সমস্যাটা অন্য জায়গায়। প্রথম দফায় তাদের কোমর ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে, শিরদাঁড়া ভেঙে গেছে, বুঝতে পারছে যে প্রথম দফাতেই তৃণমূল কংগ্রেস 152টার মধ্যে 125-30টা আসন মানুষের আশীর্বাদে ইতিমধ্যেই তাদের ঝুলিতে পড়ে গেছে। এখনো একটা দফা নির্বাচন করতে হবে। এমনিই তাদের কর্মী পাওয়া যায় না, এমনিই তাদের এজেন্সি দিয়ে পোস্টার ব্যানার লাগাতে হয়, এমনিই তাদের পোলিং এজেন্ট পাওয়া যায় না। এখন যদি আমরা সেই কথাটা স্বীকার করি, তাহলে আগামী 142টা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে আমরা তো কোনো কর্মী পাবো না, এজেন্ট পাওয়া তো আরো দূরের কথা। তাই মিথ্যা প্রতিশ্রুতি দিতে তিনি এমনিতেই মাস্টার। এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং মানুষকে তাদের কর্মীদের ভুল বুঝিয়ে চাঙ্গা করে রাখার একটা ব্যর্থ প্রচেষ্টা ছাড়া এটা আর কিছুই না। বেশ, আমি এইখানে বিজেপি মুখপাত্র তনুজা চক্রবর্তীর কাছে আসবো। তনুজাদি, আপনি শুনলেন শান্তনু সেনের বক্তব্য। তিনি বলছেন যে 125 থেকে 130টা যে তৃণমূল পাবে এটা বিজেপিও ভালো করে জানে। এখন দ্বিতীয় ফেজে 142টার যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, মনোবল তো চাঙ্গা রাখতে হবে দলীয় কর্মীদের। সেই কারণে বলছেন অমিত শাহ এই ধরনের কথা, বা হিমন্ত বিশ্ব শর্মা যে কথা বলছেন। দেখুন, তৃণমূল যিনি প্রতিনিধি, উনি এই মুহূর্তে একজন বরিষ্ঠ প্রতিনিধি এই ধরনের পাড়ার রকের আলাপচারিতায় ব্যস্ত আছেন জ্যোতিষী নিয়ে চর্চা। এটা খুব দুঃখজনক। পরিস্থিতি এমনই জায়গায় সত্যিই পৌঁছে গেছে তৃণমূলের যে এই মুহূর্তে তাদের এই ধরনের বাক্যালাপ ছাড়া আর কিছু হাতে নেই। প্রশ্ন এটাই যে বিজেপি বুঝে গেছে কত পাবে, সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বলছে না, জনগণ বলছে। এই ভোটটাই হচ্ছে দুর্নীতির এগেনস্টে জনতার ভোট। এই ভোটটা তাই জন্য উনিও নিজেও বুঝতে পারছেন, উনি যে পাড়ায় আলোচনা করছেন, আমরাও যেখানে যেখানে যাচ্ছি বুঝতে পারছি মানুষ এই দুর্বিনীত সরকারকে ফেলতে চাইছে। এই সরকারটাকে তারা পরীক্ষা করে দেখে নিয়েছে। আর আগের বারের কথা বলছেন, আগের বার আমরা অপোজিশনে থেকে 77 জন এমএলএ নিয়ে আমরা মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মানুষের কাজ করেছি, জনগণের কাজ করেছি, এবং ভরসা রেখেছে মানুষ আমাদের ওপর। এবার পশ্চিমবঙ্গবাসী, যার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ এবার ঠিক করেছে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার আসবে। এবং এর একটাই ওনাকে উত্তর দেবো আমি, আগামী 4 মে আমরা দেখব যে ওনারা কোথায় থাকছেন, আমরা কোথায় থাকছি। একেবারে 4 মে জানা যাবে যে এই জল্পনা এবং যে চ্যালেঞ্জ একে অপরকে ছুটছেন সেটা মানুষ কি রায় দেয়। আমি কংগ্রেসের প্রতিনিধি মিতা চক্রবর্তীর কাছে আসবো। মিতাদি, তৃণমূল বলছে এবং বিজেপিও একেবারে দুশোর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে একে অপরকে, কংগ্রেস কি বলছে? দেখুন, এরা তো নানান রকমের জ্যোতিষ চর্চা করে, হয়তো সেজন্য নানান রকম চ্যালেঞ্জ একে ওপরে ছুড়ে দিতে পারে। মনে হচ্ছে যে এই রাজ্যে 400 কি 500 সিট আছে যদি আপনি সব কটা সিটের সাম টোটাল নেন। কিন্তু আমাদের এখানে মূল বক্তব্য হচ্ছে যে মানুষের ইস্যু নিয়ে কে কথা বলছে। কংগ্রেসের যে আপনারা এখানে একটা রিসার্জেন্স দেখছেন ওয়েস্ট বেঙ্গলে, এবং আমরা যে 294টি আসনে একক শক্তিতে এবার লড়াই করছি দীর্ঘ 20 বছরের ব্যবধানের পরে, এবং আমরা আমাদের যে অল্টারনেটিভ ভিশন নিয়ে মানুষের কাছে যাচ্ছি, আমরা শিল্পায়নের কথা বলছি, আমরা মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ভারতবর্ষের প্রথম আইআইটি খড়গপুর কংগ্রেসের আমলে হয়েছিল, ভারতবর্ষের প্রথম আইআইএম ক্যালকাটা কংগ্রেসের আমলে হয়েছিল, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে হলদিয়া পোর্ট, যে শিল্পায়ন এবং যে শিক্ষা এবং ইনফ্রাস্ট্রাকচারের কাজ কংগ্রেসের আমলে হয়েছিল,
সেটা পরবর্তী বাম আমলে বা তৃণমূল কংগ্রেসের আমলে হয়নি। তাই জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের যে সংকল্প, আমাদের যে ঘোষণাপত্র থেকেছে, যে ম্যানিফেস্টো থেকেছে, আমরা বাংলার মানুষের জন্য কিভাবে বিনিয়োগ নিয়ে আসতে পারি, কিভাবে নতুন কর্মসংস্থান নিয়ে আসতে পারি, কিভাবে শিল্পায়ন করতে পারি, আমরা সেই কথা মানুষের কাছে গিয়ে বলছি। এবং আমরা বাংলার অ্যাসপিরেশনাল ইউথের অ্যাসপিরেশনকে অ্যাড্রেস করছি। আমরা কিন্তু এখানে টুপি তিলক বা বিভাজনের রাজনীতি বা হেট পলিটিক্স করতে আসিনি। এবং আমরা আমাদের আইডিওলজির থেকে ট্রু কমিটমেন্ট রেখে আমরা মানুষের উন্নয়নের কথা বলছি। আমরা এলে কি করতে পারি, আমরা স্মল টু মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজের জন্য কি করতে পারি, আমরা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ঠিক করতে পারি, আমরা আরবান প্ল্যানিং এর জন্য কি করতে পারি। আমাদের যদি ম্যানিফেস্টো পড়েন আপনারা দেখবেন যে আমাদের মধ্যে প্রপার প্ল্যানিং রয়েছে, আমরা প্রপার রিসার্চ করে এসেছি এবং আমরা সেই অল্টারনেটিভ ভিশন নিয়ে মানুষের কাছে যাচ্ছি। এবং 4 মে যখন রেজাল্ট ডিক্লেয়ার হবে আপনারা সবাই অবাক হয়ে যাবেন জাতীয় কংগ্রেসের পারফরমেন্স দেখে। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে আপনারা জানেন যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, দুজনে তৃণমূলের তরফে এবং বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে। ফলে ভবানীপুর একটা হাই ভোল্টেজ প্রতিযোগিতা সেখানে হতে চলেছে, এ নিয়ে কোনো সংশয় নেই। দুজনেরই আজকে কর্মসূচি ছিল এবং সেখানে চক্রবেরিয়াতে কার্যত একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হলো। ঠিক কি হলো সেই সময়, ছবিটা রাখবো আপনাদের সামনে। সভা থেকে মাইকের আওয়াজ তৃণমূলের সভার দিকে যাচ্ছিল, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সভা বন্ধ করে চলে যান। এরপরে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির যেখানে সভা হচ্ছে সেখানে এসে উপস্থিত হন এবং স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। একদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, অন্যদিকে বিজেপির সমর্থকরা। তুমুল উত্তেজনা ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডে। এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে পুলিশের ব্যারিকেডে বিজেপির সমর্থকেরা, অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা, তারাও স্লোগান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তুমুল উত্তেজনা, উত্তেজিত বিজেপি কর্মীরা, উত্তেজিত তৃণমূল কংগ্রেসের কর্মীরা, মাঝখানে পুলিশ এসে কোনোভাবে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু তুমুল উত্তেজনা গোটা এলাকা জুড়ে। এবং এই মুহূর্তে কিন্তু ভবানীপুর কেন্দ্রের সামনে ব্যাপক উত্তেজনা, তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রায় হাতাহাতি লাগার জোগাড় এবং পুলিশ কোনো রকমে আটকানোর চেষ্টা করছে। ব্যাপক উত্তেজনা রয়েছে এই মুহূর্তে ভবানীপুরের সামনে। কিছুক্ষণ আগের এই উত্তেজনার ছবি আপনাদের সামনে রাখলাম। একেবারে বিকেল বেলায় যখন প্রচার শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, কেউ রোড শো করছেন, কেউ জনসংযোগে ব্যস্ত ছিলেন, সেই সময় উত্তেজনা তৈরি হয়। সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। একেবারে হাজরা মোড়ের ছবিটা দেখুন। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা, অন্যদিকে একেবারে অপর দিকে তৃণমূলের কর্মী সমর্থকরা। স্লোগান পাল্টা স্লোগান, এভাবেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভরকেন্দ্র ভবানীপুর। এইটুকু পারমিশন দিয়েছে, বাকি ভবানীপুর থানার অংশটা পারমিশন দিয়েছে, কালীঘাট থানার অংশ পারমিশন দেয়নি। পারমিশন যেখানে নেই সেখানে আমি যাব না, পারমিশন পর্যন্ত করেছি, কিন্তু ওই রুটেও মাইক বাজিয়েছে। যেটা পারমিশন নেওয়ার রুট, সেই রুটে ইতরের দল, নর্দমার কিট, মমতার দল, তৃণমূল কংগ্রেস চোরের পার্টি, তারা মাইক বাজিয়েছে। ভবানীপুর থানার বিরুদ্ধে অভিযোগ করব আর কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ করব ইলেকশন কমিশন। একেবারে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন বলছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামেন, মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেন। দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এটা বিধানসভার নির্বাচন,
এই নির্বাচনে অন্তত আপনারা ভবানীপুর কেন্দ্রে আমি আমাকে তো বলবো না, তৃণমূল জোড়া ফুলকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে নিশ্চয়ই আবেদন থাকবে। আমার চিহ্নটা 2 নম্বরে আছে, যেটা ভিক্টরি চিহ্ন, কারণ আপনারা জানেন গভর্নমেন্ট আমরাই করব এবং গভর্নমেন্টকে পার্টির যেটা ডিসিশন আমাকেই লিড করতে হবে। আপনারা যদি আমার নেতৃত্বে गवर्नमेंट चान, একটা इलेक्शन एक चुनाव हो गया कभी 2 दिन पहले, निश्चिंत थाकुन, आई कैन रेस्ट एश्योर यू ऑल ऑफ यू, बहुत बढ़िया हुआ। और आने वाला दिन भी इसी के लिए दिल्ली से जो लीडर लोग आए हुए हैं और जबरदस्ती कह रहे हैं बंदूक ले आओ, डंडा ले आओ, लोगों को पिटाओ, वोट देने मत दो, वोट में नम कर दो। क्यों? लोकतंत्र में क्या कहते हैं कि सबका अधिकार है कौन किसको वोट देगा, कौन क्या खाएगा, कौन क्या पढ़ेगा। हम लोग तो सब खाना पसंद करते हैं, ऐसा नहीं है। आपका जब नवरात्रि होता है तो डंडी नाच में हम लोग भी अंश लेता है, हमको जानना नहीं, जानकारी नहीं है, तब भी होली जब करते हैं हम पंजाबी भाई बहनों से तो भी हम उसका साथ भी साथ देता है, हमको मालूम नहीं है, लेकिन तब भी उसको स्टेप देख के, दुर्गा पूजा हो चाहे छठ पूजा हो, चाहे जय जगन्नाथ हो, चाहे गुरु नानक जी हो, चाहे तेग बहादुर जी हो, चाहे गांधी जी हो, चाहे नेताजी हो, रवींद्रनाथ हो, नजरुल हो, वल्लभ भाई पटेल हो, সবাইকে আমরা সম্মান করি, श्रद्धा करी, चाहे बाबा साहेब अम्बेडकर हो, सबको हम सम्मान करते हैं और करते जाऊंगी। कि ये हमारा छोटा से शिक्षा है, पिताजी माताजी और टीचर्स ने ये शिक्षा हम लोगों को दिया है। तो मैं यही चाहती हूँ कि जबरदस्ती नहीं, फोर्सफुली नहीं, बंगाल में शांति से काम करना है। तो जरूर याद रखना, ये जो कहता है बंगाल को हम बेच दिया, मैं उनको पूछता है उनकी देश के बेच दिया। आप हमको बताइए, अगर हमारा भाषा में कोई बात करने से आप बांग्लादेशी बोलते हैं, पंजाबी को तो बात करने से उसको खालिस्तानी बोलते हैं, मुस्लिम को पाकिस्तानी बोलते हैं। तो आप लोग जब पहलगांव में जब इतना आदमी को डेथ होता है, आपका एयर फोर्स कहाँ थे? इधर में 2 लाख फोर्स भेजा है खाली इलेक्शन में कैप्चर करने के लिए। দেখুন 29শে এপ্রিল যে বিগেস্ট ফাইটটা এই ভবানীপুরে হতে চলেছে নিয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র রাজ্য নয়, সারা দেশের সেদিন নজর থাকবে এই একটা কেন্দ্রের দিকে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আপনার মনে থাকবে বিশ্বনাথ দা, যখন শুভেন্দু অধিকারী বা অমিত শাহকে নিয়ে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, সেদিনও উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। এই 29 মানে সেকেন্ড ফেজ অফ ইলেকশনের 3 দিন আগে আবার উত্তেজনার পরিস্থিতি। এই এবারে নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুরে। দেখো, ইলেকশন কমিশন তো বটেই, ওখানকার কিন্তু একাধিক থানার অফিসার বদলি করা হয়েছে। এবং তুমি আজকে দেখাচ্ছ, আমি প্রতিদিন খোঁজ রাখি, প্রতিদিনই কোনো না কোনো অশান্তি হচ্ছে। কোনোদিন মানে প্রচারকে বাধা দেওয়া, কাউন্টার বাধা দেওয়া প্রতিনিয়ত কিন্তু চলছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো সবচেয়ে শীর্ষ নেতৃত্ব এখানে লড়াই করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিরোধী দলের নেতা। ফলে আমরা কিন্তু আশা করব অনেক দায়িত্বশীল ভাবে তারা তাদের কর্মী সমর্থকদের পরিচালনা করবেন। কিন্তু আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি দুটো তরফ থেকেই কিন্তু একেবারে সমানভাবে উত্তেজিত করবার উদ্যোগ নেওয়া হচ্ছে। মানে দুটো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, সমানভাবে উত্তেজনা, প্রতি উত্তেজনা তৈরি করছে। এতে কিন্তু সাধারণ ভোটাররা ভীত হতে পারেন, সন্তুষ্ট হতে পারেন। প্রশাসনকে কিন্তু বুঝতে হবে যে রাজনীতির কৌশল হিসাবে ভয় ভীতি সন্ত্রাস ছড়ানো হচ্ছে কিনা। ভবানীপুরে কিন্তু অতীতে বারবার অভিযোগ এসছে যে খুব সচেতনভাবে রাজনৈতিক দল তারা কিন্তু এই ভয় ভীতি সন্ত্রস্ত করে মানুষকে ভোটমুখী করতে বাধা দেয়। ফলে আমি মনে করি যে প্রশাসনকে অনেক বেশি দায়িত্বশীল, সংবেদনশীল, প্রত্যেকটা পারমিশন এবং সেটাকে সুচারুভাবে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, ভোটারদেরকে আশ্বস্ত করতে হবে। এখনো আমি ভবানীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু সেইভাবে ইলেকশন কমিশনের তরফ থেকে আবেদন দেখতে পাচ্ছি না। আমি সিওকে অনুরোধ করব যে ভবানীপুরে বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে আপনারা আহ্বান করুন যাতে সেদিন ভোট দিতে আসেন।
এবং একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইলেকশন কমিশন সর্বোচ্চ কি করতে পারে? আমি তোমাকে বলতে পারি, চৌথালা হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন, তার কনস্টিটিউয়েন্সিতে এইরকম একটা অব্যবস্থা এমন পর্যায়ে গেছিল যে ইলেকশন কমিশন বাধ্য হয়েছিলেন নির্বাচনটাকে স্থগিত করতে। অর্থাৎ এমন পরিস্থিতি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বা বিজেপি, শুভেন্দু অধিকারী দল বিজেপি এমন কোনো পরিস্থিতি তৈরি করবে না যে ভোটারদের স্বার্থে শেষ পর্যন্ত ইলেকশন কমিশনকে ভোট স্থগিত রাখতে হবে। 293টা কেন্দ্রের ফলাফল আসবে, তারপরে যখন প্রশমিত হবে উত্তেজনা, তারপরে হয়তো ভোট করাতে বাধ্য হবে ইলেকশন কমিশন। নিশ্চয়ই সেরকম পরিস্থিতি তৈরি করবে না দায়িত্বশীল দল। কিন্তু আমি তোমাকে বলতে পারি যে রাজনৈতিক আচ্চাকচি হবে, এটা খুব স্বাভাবিক। মানে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ করবে, এটাও স্বাভাবিক। কিন্তু যেভাবে বডি পলিটিক্স শুরু হয়েছে আমি লক্ষ্য করছি, আর যেভাবে একে অপরকে বাধা দিচ্ছে, সেটা কিন্তু খুব দৃষ্টিকটু লাগছে। সেটা ভীষণ দৃষ্টিকটু লাগছে যে কনস্টিটিউয়েন্সিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং বিরোধী দলের নেতা পদপ্রার্থী, সেখানে দলের কর্মী সমর্থকরা অনেক দায়িত্বশীল হবেন এবং ইলেকশন কমিশনও অনেক সুচারুভাবে সেটাকে ডিল করবেন, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি। এখন পর্যন্ত কিন্তু আমার সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়। একেবারে বিশ্বনাথ দা, পরে আসবো আপনার কাছে। এই মুহূর্তে শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনু না, একদম শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে যেটুকুনি অংশে তিনি অনুমতি পেয়েছিলেন প্রচারের জন্য, সেইটুকু অংশেও তিনি প্রচার চালাতে পারেননি এবং তার বার্তা যাতে সবার কাছে না পৌঁছয় সেই জন্য তৃণমূল মাইক বাজিয়ে তার প্রচার বন্ধের চেষ্টা করেছে। দেখুন, আমি আপনার এই কথার উত্তর দেওয়ার আগে আপনার অনুমতি নিয়ে আমার বিজেপির প্রতিনিধি যেটা বললেন, দুটো কথার উত্তর না দিলে নয়। এক, তিনি বললেন যে শেষ পর্যন্ত আমাকে নাকি রকের আলোচনায় অংশগ্রহণ করতে হচ্ছে। একদম সঠিক কথা বলেছেন। আমরা করি, আমরা টালির চালের বাড়িতে থাকা হাওয়াই চটি পড়া নেত্রীর নেতৃত্বে দল করি। এই কারণে আমরা রকের মানুষ, রাস্তার খেটে খাওয়া মানুষ, ঘামে ভেজা মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ, শ্রমজীবী মানুষ সবার সাথে মিশি। আমরা 10 লাখ টাকা দামের শুট করে 11 কোটি টাকা দামের গাড়ি চড়ে খালি 7 স্টার হোটেলে থাকি না। আর দ্বিতীয় যে কথা বললেন যে উনি 3 থেকে 77 হয়েছেন, যদিও সংখ্যাটা এখন নেমে 60-65-তে এসে গেছে, সেই 77 জন বিধায়ক যেটা করেছে বাংলার মানুষ জানে। তারা দিল্লিতে গিয়ে বাংলার টাকাটা আটকে দেওয়ার জন্য প্ররোচনা দিয়ে এসছে এবং বাংলায় এসে বুক বাজিয়ে বলেছে যে আমরা বাংলার টাকাটা আটকে দিয়ে এসছি, আমরা বললেই তো টাকা পেয়ে যাবে, কিন্তু আমরা টাকাটা আটকে দিয়ে এসছি। সুতরাং এটা বাংলার মানুষ দেখেছে। আর কংগ্রেসের প্রতিনিধি বললেন কংগ্রেস প্রথম আইআইটি করেছে, এই করেছে, সেই করেছে। উনি একদম সঠিক কথা বলেছেন। এই কংগ্রেসটা তো আমরাও করতাম। সেই জওয়াহরলাল নেহরুর কংগ্রেস, মহাত্মা গান্ধীর কংগ্রেস, ইন্দিরা গান্ধীর কংগ্রেস, এই কংগ্রেসটা তো আমরাও করতাম। আর সেই কংগ্রেসের 55,000 কর্মী সিপিএম এর হাতে খুন হওয়ার পর কংগ্রেসের কাটা হাত দিয়ে যখন সিপিএম এর কাস্তে হাতুড়িটা ধরে নিজেরা শূন্যে চলে গেল, আবার বলছেন চৌঠা মেয়ের জন্য অপেক্ষা করুন। শূন্য থেকে কি মহাশূন্যে যাওয়ার অপেক্ষায় থাকবো? এবার আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন গাড়ির নাম্বার প্লেটই বলে দেয় যে লোকাল লোক না থাকার কারণে বাইরে থেকে লোক নিয়ে এসে লোকজন ভরাতে হয় মিছিলে বা মিটিংয়ে। যদিও স্বয়ং প্রধানমন্ত্রীর মিটিংয়েও পিছনে কত চেয়ার খালি থাকে সেটা আমরা দেখেছি। এই বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করবে এবং এখন সমস্ত প্রশাসনটাই কিন্তু জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন প্রশাসন একটা চলছে, যেটা বিজেপির মদতপুষ্ট, বিজেপির অঙ্গুলি হেলনে চলে। বেশ, আমি এখানে তনুজা চক্রবর্তীর কাছে আসবো। এক হচ্ছে বহিরাগতদের নিয়ে এসে বিভিন্ন সভা ভরাট করতে হচ্ছে, এইটা শান্তনু সেন অভিযোগ করছেন। এর আগে যখন নমিনেশন ফাইল হয়েছিল তখনও বাইরে থেকে লোক আনা হয়েছিল বলে তৃণমূল নেত্রী নিজে অভিযোগ করেছিলেন। তনুজাদি, শুনুন, প্রথমে বলি, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। নন্দীগ্রামের যে হারার ভয়টা ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। এই মুহূর্তে উনি যে বক্তৃতাটা দিলেন, যার একটা লাইনই, একটাই সেন্টেন্স আপনারা বারবার দেখিয়েছেন আপনাদের টিভির পর্দায়, অন্তত আমাকে না তৃণমূলের জোড়া ফুলে ভোট দিন ভবানীপুরে অন্তত। অর্থাৎ উনি বুঝে গেছেন পশ্চিমবঙ্গের বাকি অবস্থা খুবই সঙ্গীন তৃণমূলের পক্ষে, অন্তত এটা প্রেস্টিজ ফাইট, আমাকে ভবানীপুরটা জিততে দিন। পরিষ্কারভাবে এই বক্তব্যে উনি স্পষ্ট করেছেন। দ্বিতীয়ত, আজকে যা হয়েছে, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে ওনার যতটুকু পারমিশন ছিল ততটুকুই উনি গেছেন।
বাকি যেখানে প্রচার এবং প্রসার চলছে, সব পার্টির এটা একটা অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের আগে তারা প্রচার করবেন, তারা রাস্তায় নামবেন, স্লোগান দেবেন। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার দেখার দায়িত্ব প্রশাসন এবং নির্বাচন কমিশনের। আমিও বিশ্বনাথ দার সঙ্গে একমত, নির্বাচন কমিশনের এই বিষয়ে দেখা উচিত। দ্বিতীয় যে প্রশ্ন আপনি আমাকে এখন করলেন বহিরাগত নিয়ে, এনাদের ওয়ান ম্যান শো একটা টিম, মমতা ব্যানার্জি নইলে অভিষেক ব্যানার্জি। আমাদের 20টা রাজ্যে বিজেপি চলছে, তাদের মুখ্যমন্ত্রী 20 জন, উপমুখ্যমন্ত্রী 20 জন, প্লাস এত নেতৃত্ব রয়েছে, লিডার রয়েছে, আমাদের ক্যাবিনেট মিনিস্টার রয়েছে এতগুলো, আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের যদি ওনারা এই রাজ্যে, অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ থেকে মনে হয় ভারতবর্ষের মন্ত্রিত্ব বা প্রধানমন্ত্রীকে বহিরাগত, তাহলে আমাদের কিছু বলার নেই। উনি এই হারের ভয় নিয়ে এখন এই কয়েকদিন যাপন করুন। 4 তারিখে আমরা আবারও বলছি, 4 তারিখ বিজেপি আসবে, কারণ যে রাজ্য পার্টিটার এতদিন ধরে 15 বছর শাসন করার পর সেই মুখ্যমন্ত্রীকে তার নিজের জায়গায় দাঁড়িয়ে গিয়ে আবাসনে গিয়ে চাইতে হচ্ছে যে আমাকে একটা ভোট দিন, আজকে রাস্তায় দাঁড়িয়ে তাকে বলতে হচ্ছে আমাকে ভোট দিন, বিরোধী যে দাঁড়িয়েছেন তার সভা বানচাল করতে হচ্ছে, তার মিছিল বানচাল করাতে হচ্ছে। সেই মুখ্যমন্ত্রীর সত্যিই পদে থাকা উচিত না, তার জেতাই উচিত না, কারণ যার কোনো ভবিষ্যৎ রূপরেখা নেই, যাদের কোনো জমি নীতি নেই, যাদের শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প চারিদিকে ভ্রষ্ট, সেই রাজ্য সরকারের কোনো থাকার অধিকার নেই। জনতা সেটা ঠিক করে দিয়েছেন। আমরা অবশ্যই শোনাবো রাহুল গান্ধী কি বলছেন, কিন্তু শান্তনু সেন কিছুক্ষণ আগে কংগ্রেসকে আক্রমণ করে বলেছিলেন, সুতরাং মিতাদির একটু প্রতিক্রিয়া দিতেই হবে। দেখুন, ওনারা কি কংগ্রেস করতো জানি না, এটা সঠিক যে কংগ্রেসের যদি আজকে সংগঠন কোথাও কোথাও দুর্বল হয়েছে পশ্চিমবাংলায়, তাহলে সেটি এই কারণেই হয়েছে যে তৃণমূল কংগ্রেসকে ভেঙেই তৈরি হয়েছিল এক সময়। কিন্তু তার মানে এই নয় যে জাতীয় কংগ্রেস যা করেছে, এবং উনি কিন্তু কোনো ডেটা পয়েন্টকে রিফিউট করতে পারলেন না। আইআইটি আমরা তৈরি করেছি, আইআইএম আমরা তৈরি করেছি, ইনফ্যাক্ট পশ্চিমবাংলায় যত বড় ব্র্যান্ড আপনারা দেখতে পারেন, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা জাতীয় কংগ্রেসের হাত ধরেই এসেছে। আমাদের স্বাধীনতার পরে পশ্চিমবাংলার যে অ্যাভারেজ আর্নিং ছিল, সেটা ন্যাশনাল অ্যাভারেজের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে আপনি পরিষ্কার চিত্র পেয়ে যাবেন যে পশ্চিমবাংলার তখন স্থান কি ছিল এবং আজকে সেটা এতগুলো বছর পরে কি স্থানে এসেছে। তাই আজকে যখন আমরা ট্র্যাক রেকর্ড নিয়ে কথা বলি, জাতীয় কংগ্রেসের ট্র্যাক রেকর্ড নিয়ে কথা বলি, আমরা কিন্তু ডেটার উপরে কথা বলি, যেই ডেটাকে ওনারা রিফিউট করতে পারলেন না। তো আজকে আমরা মানুষের কাছে যাচ্ছি, নতুন বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছি, বিধানচন্দ্র রায়ের সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছি, এবং আমরা তো এখানে বিজেপির মতো দাঙ্গাবাজের পার্টির মতো টুপি তিলকের আর বিভাজনের রাজনীতি করতে আসিনি। তাই আমরা এখানে শিল্পায়ন, শান্তি এবং উন্নয়নের বার্তা নিয়ে এসেছি, এবং সেই বার্তাই আজকে আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এসেছিলেন। তিনটি জায়গায় তিনি সভা করেছেন, শ্রীরামপুরে করেছেন, কলকাতাতে শহীদ মিনারে করেছেন এবং মিটিয়াপুরুতে করেছেন, এবং সেই সভাতে উনি একই বার্তা দিয়েছেন, উন্নয়নের বার্তা, কর্মসংস্থানের বার্তা, শান্তির বার্তা। একেবারে মিতাদি বলছিলেন রাহুল গান্ধী বার্তা দিয়েছেন তিনটি জায়গায় জনসভা করে, এবং রাহুল গান্ধী যেমন আগেও বলেছিলেন এখানে এসে যে যদি বিজেপিকে কেউ সরাতে পারে সেটা একমাত্র কংগ্রেস, তৃণমূল নয়। আজকে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিজেপির জন্য রাস্তা খুলে দিয়েছে, এবং আরো বিজেপি এবং তৃণমূলের আঁতাতের অভিযোগে সরব হয়েছেন রাহুল গান্ধী। কি বলেছেন? ममता जी बीजेपी के लिए बेंगल में रास्ता खोल रही है, ये सच्चाई है। 12 দিনের তৃতীয়বার পশ্চিমবঙ্গে ভোটের আবহে এই ভাষাতেই ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার রাজ্যে এসে 3টি জায়গায় সভা করলেন লোকসভার বিরোধী দলনেতা। ফের দাবি করলেন পশ্চিমবঙ্গে বিজেপির জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। सच्चाई है कि अगर ममता जी ने सही तरीके से काम किया होता, अगर ममता जी ने बंगाल के लिए काम किया होता, भ्रष्टाचार नहीं किया होता, आरजी कार जैसे केस पर एक्शन लिया होता, तो यहां पर कोई बीजेपी का खतरा नहीं होता। কংগ্রেসে যদি এত তাদের দায়িত্ব থাকতো এবং যোগ্যতা থাকতো, তাহলে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহার নির্বাচনেতে আপনারা হারলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র নেত্রী যিনি বিজেপি লিডারশিপের বিরুদ্ধে লড়তে পারেন। 2006-এর পর 2026 দীর্ঘ 20 বছর বাদে পশ্চিমবঙ্গে একা লড়ছে কংগ্রেস। তবে এরই মধ্যে লোকসভায় সমস্ত বিরোধীরা একজোট হয়ে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা আটকে দিয়েছে।
সূত্রের খবর, ভোটাভুটিতে মোদী সরকার পরাজিত হওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা পাঠান সোনিয়া গান্ধী। তবে রাজ্যের প্রেক্ষিতে তৃণমূলকে আক্রমণ জারি রেখেছেন রাহুল গান্ধী। দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার পশ্চিমবঙ্গে প্রচারে এসে ফের একযোগে তৃণমূল ও বিজেপিকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা। नरेंद्र मोदी जी भ्रष्टाचार करते हैं तो ममता जी भी उनसे कम नहीं है। मेरे ऊपर 36 केस हैं। मैं आपसे पूछना चाहता हूं, ममता जी पे कितने केस लगाए नरेंद्र मोदी ने? ममता जी का कितने घंटे इंटेरोगेशन हुआ? मेरा 55 घंटे 5 दिन एक के बाद एक इंटेरोगेशन हुआ ईडी से। ममता जी पर कोई आक्रमण नहीं होता, ना सीबीआई, ना ईडी, ना कुछ। क्यों? क्योंकि वो बीजेपी से सीधा नहीं लड़ती है। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে 9 বার ইডি সিবিআই সমন জারি করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবার সেই সমনের মুখোমুখি জেরার মুখোমুখি হয়েছেন এবং রাহুল গান্ধী যত ঘন্টা মুখোমুখি হয়েছেন তার ডাবলেরও বেশি সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করেছে সেন্ট্রাল এজেন্সি। মমতা ব্যানার্জির পরিবারের সদস্যদের বেছে বেছে টার্গেট করে হেকেল করেছে এজেন্সি। ওনাকে কি ইনফরমেশনগুলো কেউ দিয়ে দেয়নি কংগ্রেসের? এই জন্যই কংগ্রেসের আজকে এই অবস্থা। ভোটের পশ্চিমবঙ্গে লাগাতার প্রচার করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীব্র ভাষায় আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে। তা নিয়েও এদিন কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। बंगाल के चुनाव के वक्त नरेंद्र मोदी आकर ममता जी पर आक्रमण करता है, मगर आप देखना बंगाल का चुनाव खत्म होगा, नरेंद्र मोदी ममता जी के बारे में कुछ नहीं कहेगा, क्योंकि वो जानता है कि हिंदुस्तान में सिर्फ एक शक्ति आरएसएस, बीजेपी और नरेंद्र मोदी को हरा सकती है, और वो शक्ति कांग्रेस पार्टी है, कांग्रेस पार्टी की विचारधारा है। উনি কষ্ট পাচ্ছেন যে বিজেপি আসছে পশ্চিমবঙ্গে। ওনার দ্বারা কিছু হবে না। এখনো পর্যন্ত গোটা 50 নির্বাচন হেরেছেন, আর হবে না। কংগ্রেসের এখানে অস্তিত্ব নেই। কংগ্রেস এখানে এসেছে মমতা ব্যানার্জিকে অক্সিজেন দেওয়ার জন্য। কংগ্রেস কি লড়ছে নাকি? আজকে কটা লোক হয়েছিল মিটিংয়ে? 2021-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করলেও খালি হাতে ফিরতে হয় কংগ্রেসকে। তবে 2024-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা আসনে জেতেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বৃহস্পতিবার প্রথম দফার ভোটে অন্যান্য জেলার মতো ভালো ভোট পড়েছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদেও। 3 জেলাতেই ভোট পড়েছে 93% উপর। যে 3 জেলা একটা সময় কংগ্রেসের গড় ছিল। ফলে অবাধ ভোটে কি বিধানসভায় শূন্যের খাড়া কাটবে কংগ্রেসের? সেটাই এখন দেখার। সৌমিত্র রায়, হিন্দোল দে, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। শুধু একটু ইতিহাসটা মনে করিয়ে দিই। মহিলা বিল যখন একেবারে সংসদে মুখ থুবড়ে পড়লো, ঐক্যবদ্ধ বিরোধিতার একটা চেহারা লক্ষ্য করা গেছিল। তারপর দিন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ওরা 20 জন সাংসদ চেয়েছিল, আমি 21 জন সাংসদ পাঠিয়েছি। রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ধন্যবাদ এবং শুভেচ্ছা পর্যন্ত জানিয়েছেন। কিন্তু যেই মুহূর্তে এই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ আসছে, রাজাগোপাল বাবু, তীক্ষ্ণতম ভাষায় একেবারে তৃণমূল কংগ্রেসকে রাহুল গান্ধী নিশানা করছেন। শুধু নয়, মোদী মমতা সেটিং এর অভিযোগ করছেন। মানে ওই বিরোধিতা এই বিধানসভা নির্বাচনের প্রচারে কোনো ছাপটুকু ফেলতে পারছে না। হ্যাঁ, দেখুন যে ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট যেটা হয়েছে কেন্দ্রে, তো সেটা যদি রাজ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকতো তাহলে কিন্তু ইন্ডি জোটের একটা ভবিষ্যৎ তৈরি হতো। কিন্তু দেখা গেল যে প্রতিটা রাজ্যেই যারা মানে প্রভাবশালী তারা নিজেদের একটুও জমি ছাড়বে না। অর্থাৎ ইন্ডি জোটটা হচ্ছে আমার রাজ্যের বাইরে আমার ক্ষমতা দেখানোর জায়গা, আর আমার রাজ্যে আমি নিজে ক্ষমতা দেখাবো। এইটাই হচ্ছে যারা যেখানে আছেন তাই করছে। পশ্চিমবঙ্গ একই অবস্থা। তার ফলে যেটা ঘটছে যে 294টা আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে। এটা রেকর্ড অনেকদিন পরে এরকম আমরা দেখেছি, ভালো খবর। কিন্তু 294টা জিতবে কথাটা। মুর্শিদাবাদ, মালদায় কিন্তু এবারে ওদের 0 আর থাকবে না, এইটুকুন আমি লিখে দিতে পারি। মুর্শিদাবাদ, মালদায় ওদের যথেষ্ট মানে এই যে নতুন পার্টি হয়েছে, যা কি উন্নয়ন পার্টি, যে হুমায়ুন কবিরের আম জনতা আম আছে, আমটা বোধহয় নেই, ওই জামতাম আম আছে। আচ্ছা, যাই হোক, না, প্রথমে জনতা উন্নয়ন পার্টি ছিল, পরে সেটা চেঞ্জ আম করে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আমটা এসে গেছে। তো যাই হোক, তো কিন্তু গ্রীষ্মকাল আসলো, ওদের যে খুব একটা যে বিরাট কিছু ঘটবে তা নয়, কিন্তু ওরা কিন্তু মুসলিম চেতনা একটা পরিবর্তন এনেছে, এটা মানতেই হবে। যে আমাদেরকে সবাই ব্যবহার করছে,
কিন্তু আমাদের যে অধিকার সেটা স্বীকার করছে না। এবং যেটা মমতা কিন্তু পাশাপাশি এটাও রাজাগোপালবাবু রাখতে হবে যে কতগুলো প্রার্থী তারা আমজনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আবার ফিরে এসেছে। সেইগুলো দেখুন, সেগুলো কিছু কিছু ঘটছে, কিন্তু একটা চেতনাও যদি পাল্টে দেন আপনি, মুসলমানদের মধ্যে যদি আপনি বোঝাতে পারেন যে হ্যাঁ তোমাদেরকে সবাই ব্যবহার করছে, হ্যাঁ তোমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে, এই যে চেতনাকে, এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। এবং তার ফলে বেশ কিছু অংশের মানুষ কিন্তু মুর্শিদাবাদে তারা কিন্তু নানান জায়গায় ছুটতে পারে। তারা যে এতকাল যে তৃণমূল সরকারের, আগে তো এতকাল একচেটিয়া বামেদের দিত, তারপরে শাসন পরিবর্তনে তারা তৃণমূলকে দিয়েছে, কিন্তু এখন কিন্তু যেহেতু তারা অনেকেই মনে করতে পারে যে বিকল্প এসছে, আমরা কংগ্রেসকেও ভাবতে পারি, সিপিএমকেও ভাবতে পারি, যেই ভাবনাটা কিন্তু অন্য সময় ছিল না। তারপরে একচেটিয়া মুর্শিদাবাদের 22টার মধ্যে অনেকগুলোই তৃণমূল পেয়েছিল, সবকর 3টে বোধহয় বিজেপি পেয়েছিল। যাই হোক, এখন কিন্তু সেই অবস্থাটা মুর্শিদাবাদে নেই। ওনাদের প্রার্থী বাইরন বলছেন আমি তো হারবো, আরও 5 জন হারবে। এই প্রথম দেখলাম যে রেজাল্ট বেরোবার আগে কেউ যদি হার স্বীকার করে নেয় তাহলে কার কাছে হারবে। বোঝাই যাচ্ছে যে সেই এলাকায় যেহেতু সংখ্যাধিক্যের বিচারে সংখ্যালঘুরা, মুসলমানরা 70% মুর্শিদাবাদে, সেখানে বিজেপির মানে যে 3টে সিট গতবারে জিতেছিল, এবার 4টে কি 5টা হতে পারে। আপনি যদি 5টা 22টা থেকে বাদ দেন, 17টা জায়গা সেখানে সাগরদিঘি মডেলের যিনি নায়ক সেই বাইরন বাবু বলেছেন আমি হারবো, আরও 5 জন হারবে। তার মানে প্রায় 17টার মধ্যে একটা বড় অংশ কংগ্রেস কিন্তু জেতার জায়গায় রয়েছে। এবং মালদাতে দেখতে হবে যে তৃণমূলের এমপি কিন্তু আবার ঘরে ফিরে গেলেন। তার মানে হ্যাঁ, বুঝতেই পারছেন যে আবার নতুন করে গনি খানের চেতনা সেখানে তৈরি হয়েছে। এবং মালদাতেও কিছু আসন নিঃসন্দেহে কংগ্রেস পাওয়ার চেষ্টা করবে, কিছু আসন বিজেপিও থাকবে। এখন দেখুন, আমি একটা কথা খালি জানিয়ে দিতে চাই যে ব্যাপকভাবে মানুষ ভোট দিয়েছে। গতবারের 2000 আগের ইলেকশনের তুলনায় 10% বেশি ভোট দিয়েছে, এটা একটা দিক। অনেকে বলছেন এসআইআরে যাদের নাম বাদ গিয়েছিল তারা বোধহয় ফিরে এসেছেন, তাদের যেহেতু বাদ চলে গেছে, তার ফলে যে টোটাল পার্সেন্টেজের মধ্যে এদের বাদ চলে যাওয়াতেই ভোটের 91-92% হয়েছে। কিন্তু আরেকটি কথা ইম্পর্টেন্ট, কিন্তু এই যে কংগ্রেসের এই অঙ্কটা আপনি কিভাবে দেখছেন? মানে আমি বলছি কেন্দ্রে যেভাবে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল থেকে আরো 2টো বিল সহ যেভাবে কংগ্রেসের তৃণমূলের সঙ্গে একেবারে জোট বেঁধে বিরোধিতা, এবং এখানে তৃণমূলকে ছত্রে ছত্রে আক্রমণ রাহুল গান্ধী। সেটাই তো আমরা তো যেটা দেখলাম যে ওমেন্স রিজার্ভেশন বিল, এটা তো হলে তো মেয়েদের সুবিধে হতো। এইটা যে কেন বিরোধিতা করতে গেল, মোদি তো কিন্তু বলেছিলেন একটা কথা, আমি খুব একটা কিন্তু আই অ্যাপ্রিসিয়েট, মোদি বলেছেন আমি হারলেও আমি জিতছি, জিতলেও আমি জিতছি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো মানুষ কিন্তু একটা বোঝার সুযোগ পাচ্ছে যে মহিলাদের জন্য কি সবাই সত্যিকারের সচেতন। বিলটা পাশ হলে ক্ষতিটা কী ছিল, তার জন্য হ্যাঁ কোন পার্টির বেনিফিটেড হতো সেইটা, কিন্তু তখনও কিন্তু ডিলিমিটেশনের কথা সেভাবে আসে। মহিলাদের রিজার্ভেশনটা যদি এনশিওর করা যেত, মেয়েরা বুঝতে পারতো যে এই দলগুলো আমার সঙ্গে আছে। কিছুক্ষণ আগেই রাজাগোপাল বাবু বাইরন বিশ্বাসের প্রসঙ্গ এনেছিলেন। অবশ্যই বাইরন বিশ্বাসের পুরো বক্তব্য কোন প্রেক্ষিতে কি বলেছেন কিছুক্ষণ পরে আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে এই প্রসঙ্গে মিতাদি। দেখুন, প্রথম কথা হচ্ছে বিলটা ওমেন রিজার্ভেশন বিল ছিলই না। ওমেন রিজার্ভেশন বিল 2023-এ লোকসভায় পাস হয়েছে, সেটা একটা অ্যাক্ট হয়েছে। 2010-এ রাজ্যসভায় পাস হয়েছে, তার আগে যখন ডক্টর মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিলটা যেটা ডিফিট হয়েছে, যেটা ওমেন রিজার্ভেশনের বিলের পেছনে যেটাকে আনা হয়েছিল, সেটা হচ্ছে ডিলিমিটেশন বিল। যে ডিলিমিটেশনের বিলের মাধ্যমে বিজেপি চেয়েছিল, শাসক দল চেয়েছিল পুরো ভারতবর্ষের রাজনৈতিক ম্যাপকে চেঞ্জ করে দেওয়ার জন্য। তো যে বিলটা ডিফিটেড হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশন বিল, নাম্বার 1। নাম্বার 2, বারবার বলা হচ্ছে যে লিডার অফ অপোজিশন রাহুল গান্ধীজি অভিষেক ব্যানার্জিকে ফোন করেছে। এটা কেন বলা হচ্ছে না যে যখন তিনি বিরোধী দলনেতা, তিনি শুধুমাত্র জাতীয় কংগ্রেসের কণ্ঠস্বর নন, ফ্লোর অফ দি পার্লামেন্টে, লোকসভার ফ্লোরে তিনি সমস্ত বিরোধী দলের প্রতিনিধিত্ব করছেন, তিনি লিডার অফ অপোজিশন। এবং তিনি শুধু অভিষেক ব্যানার্জিকে নয়, বিভিন্ন রাজনৈতিক দল যারা অপোজিশনে আছেন তাদের ফ্লোর লিডারকে ফোন করেছিলেন সেদিন রাত্রিবেলা এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। সেটা তার কেয়ারের মধ্যে, তার জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে। কাজে এটা বোঝা ভীষণ প্রয়োজনীয় যে যখন তিনি লিডার অফ অপোজিশন, যেটা একটা কনস্টিটিউশনাল পজিশন, সেখানে তিনি বিরোধী দলের ফ্লোর লিডারদেরকে ফোন করছেন। যখন তিনি এখানে জাতীয় কংগ্রেসের নেতা হিসেবে আসছেন, তিনি জাতীয় কংগ্রেসের কথা বাংলার জনতার সামনে রাখছেন, জাতীয় কংগ্রেসের কথা বলছেন। হ্যাঁ, শান্তনু।
দেখুন, এই উইমেন রিজার্ভেশন বিলটা যেটা উনি আমার পূর্ববর্তী বক্তা বললেন, 2023 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বিলটা পাশ হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বিগত 3 বছর এই বিজেপি সরকার সেটা গেজেট নোটিফিকেশন করেনি। 2011 পর থেকে সেন্সাস হয়নি, কথা ছিল 2026-এ সেন্সাস হবে, তারপর ডিলিমিটেশন হবে, তারপর 2034-এ গিয়ে আমরা হয়তো নতুন যে লোকসভার গঠন হবে, যে নাম্বার অফ সিটস হবে, তাতে আমরা সেই ভোটটা দেব। কিন্তু আমি বলছি শান্তনুদা, এই 23 তারিখে যখন প্রথম দফার ভোট হলো, তার আগে আমি আপনার কাছেই আসছি 23 তারিখে প্রথম দফার ভোটে তো এইভাবেই তৃণমূল কংগ্রেসকে রাহুল গান্ধী নিশানা করেছিলেন যে বিজেপির এ রাজ্যে একেবারে প্রসারিত হওয়ার যাবতীয় রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দিয়েছেন। কার্যত সেই কথারই পুনরাবৃত্তি আজকে ফের শোনা গিয়েছে। আমি একটু আপনাকে যদি বলতে দেন আমি আপনাকে বলি, বিষয়টা হচ্ছে আমাদের বিরোধী, থ্যাংক ইউ, আমাদের বিরোধী দলনেতা যিনি পার্লামেন্টের ফ্লোরে প্রকাশ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জাদু কি ঝাপকি দেন। আমার একটাই প্রশ্ন, এই কংগ্রেস যখন শূন্য থেকে মহাশূন্যে নেমে যাবে আগামী 4 তারিখ, তখন তিনি আবার দেশে থাকবেন তো? তিনি তো যখন তখন দেশ ছেড়ে চলে যান। আর আমার দ্বিতীয় প্রশ্ন, আজকে কি মধ্যপ্রদেশ বলুন কি গোয়া বলুন, প্রত্যেকটা জায়গায় কংগ্রেস যদি আজকে তাদের নিজেদের সংগঠন বা নিজেদের নেতাদের ধরে রাখতে পারতো, তাহলে 2014 সাল থেকে 2026 পর্যন্ত এই বিজেপির অত্যাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী মনোভাবের কাছে ভারতবর্ষকে আজকে এইভাবে এই সিচুয়েশন হতো না। এটা পরিষ্কার আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর আমি পরিষ্কার আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই যে কংগ্রেস এখানে সিপিএমের সাথে হাত মিলিয়ে নিজেদের পতন শুরু করেছিল, এবং এটা প্রমাণিত যেখানে যেখানে বিজেপি ভার্সেস কংগ্রেস লড়াই হয়েছে সিংহভাগ জায়গায় কংগ্রেস হেরেছে, এবং যেখানে যেখানে তৃণমূল ভার্সেস বিজেপি লড়াই হয়েছে ম্যাক্সিমাম কেন 95% জায়গায় তৃণমূল জিতেছে। এটা প্রমাণ করে বিজেপিকে সারা ভারতবর্ষের বাইরে যদি কেউ রুখে দিতে পারে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সেই কারণে মাথায় রাখতে হবে আজকে বাংলার নির্বাচনকে কেন্দ্র করে আজকে কংগ্রেস শাসিত জায়গাতেও এইভাবে প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, 14টা 15টা রাজ্যের চিফ মিনিস্টারকে, এতগুলো কেন্দ্রীয় মন্ত্রীকে এইভাবে কোনোদিন প্রচার করতে দেখা যায়নি। আজকের একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, পার্লামেন্টের লোকসভা নির্বাচনে 3000 কোম্পানি সেন্ট্রাল ফোর্স লেগেছিল সারা ভারতবর্ষের জন্যে, আর শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্যে জ্ঞানেশ কুমারকে পকেটস্থ করা থেকে শুরু করে একটা রাজ্যের বিধানসভা নির্বাচনে 2400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স। এটাই প্রমাণ করে যে বিজেপি কাকে সব থেকে বেশি ভয় পায়। খুব ইন্টারেস্টিং হচ্ছে, ঠিক যেমন আমি মিতাদি আপনার কাছে আসবো, আমি শুধু একটা কথা বলে নিই, মিতাদি এবং তনুজাদি দুজনের কাছে আসবো। খুব ইন্টারেস্টিং হচ্ছে রাহুল গান্ধী এসে যখন একইভাবে তীক্ষ্ণতম ভাষায় এক বন্ধনীতে রেখে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করছেন, তৃণমূলের প্রতিনিধি শান্তনু সেন ঠিক উল্টোটা ফিরিয়ে দিচ্ছেন, এই এক বন্ধনীতে রেখে বিজেপি এবং কংগ্রেসকে আক্রমণ করছেন। দুই দলের প্রতিনিধির কাছে আমি এক এক করে আসবো। আচ্ছা, প্রথম কথা বলছি যে ওনারা তো গেছিলেন গোয়াতে, ত্রিপুরাতে ওনাদের সংগঠনকে বিস্তার করার জন্য, কি ফল হলো? মুখ থুবড়ে তো পড়লেন। ওনারা নিন্দা করছেন, জাতীয় কংগ্রেসের আলোচনা করছে, যে জাতীয় কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়েও 5টা রাজ্যের সরকারে রয়েছে, কর্ণাটকা, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ যেখানে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে, এবং অ্যালায়েন্সের সরকার যেটা তামিলনাড়ুতে রয়েছে এবং ঝাড়খণ্ডে রয়েছে যেখানে কংগ্রেসের মন্ত্রীরা রয়েছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, যখন আমরা আমাদের নাম্বার 2024-এ ডাবল করি লোকসভায়, বিরোধী দলনেতার পজিশন পান রাহুল গান্ধীজি, যখন 5টা রাজ্যে আজকের দিনও জাতীয় কংগ্রেস রয়েছেন ক্ষমতায়, যখন মোদিজি ডিলিমিটেশন বিলের ব্যর্থতার পরে যখন উনি অ্যাড্রেস দ্য নেশন করতে আসেন এবং সেই অ্যাড্রেসে 55 বার জাতীয় কংগ্রেসের নাম নেন, তখন সত্যি কি বলার প্রয়োজন রয়েছে যে জাতীয় কংগ্রেসে কি রেলেভেন্স রয়েছে ন্যাশনাল? একেবারে এই প্রসঙ্গে আমার তনুজাদির রিঅ্যাকশন নিতে হবে। অর্থাৎ কংগ্রেস প্রধান প্রতিপক্ষ বিজেপিকে সরাতে পারে কংগ্রেস, যে কথা বারবার রাহুল গান্ধী বলেছেন। অপ্রাসঙ্গিক কংগ্রেস, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওনারা আসবেন, প্রচার করবেন, যে কোনো গণতান্ত্রিক দলের অধিকার আছে, ওনারা সেটা পালন করছেন, এই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, ওনারা আসুন। কিন্তু ইন্ডি জোটের কি হবে পরবর্তী আলোচনায় নিশ্চয়ই আমরা পাবো। এই ইন্ডি জোটের কেসটা কি হলো, তৃণমূল সঙ্গে যে ভালোবাসাবাসীটা কোথায় চলে গেল? নেক্সট আমি বলছি, আমি তৃণমূলের প্রতিনিধির যে কথাটাই বলবো, যে কত কোম্পানি পশ্চিমবঙ্গে আসতে হয়েছে, উনি নিজেই প্রমাণ করে দিলেন এইটা বলে যে কতটা সন্ত্রাসমূলক অবস্থায় এই পশ্চিমবঙ্গ রয়েছে, যে এত কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসার পরেও বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেকগুলো ক্ষেত্রে অনেক বুথে সেন্ট্রাল ফোর্সকেও লাঠি
মারা হয়েছে, ইটের টুকরো মারা আরে হয়েছে, সেন্ট্রাল ফোর্স কর্মীদের চোপড়ায় মারা হয়েছে। মহিলাদের মেরেছে। এই যে বিষয়টা, এই যে আপনাদের সেন্ট্রাল ফোর্স সন্ত্রাসবাদ, চোপড়ায় মহিলাদের পশ্চিমবঙ্গে মেরেছে। জিহাদি, জামাদি বাঁকুড়ায় এবং হ্যান্ডিক্যাপ তৃণমূলী ছেলেকে গুন্ডাদের মেরেছে। জন্য যে সবঙ্গে পরিস্থিতি তৈরি তৃণমূল হয়েছে আজ কর্মীদের 15 প্রকাশ্যে চর্চাপটি 15 বছর মেরেছে। ধরে, তার জন্য এর আগে একটু- শীতল একটু- কুচিরে একটু- গুলি করে একটু- মেরেছে। আছে কিনা? আপনার কাছে এবং আসবো, একটু তার শেষ জন্যই করুন, এটা উত্তর যাবে। প্রয়োজন আছে। সেন্ট্রাল ফোর্স এই কারণেই এসছে, তৃণমূলের এই যে অপশাসন চলছে, এই যে সন্ত্রাসবাদ চলছে, এটা উনি নিজেই স্বীকার করলেন আজকে। হ্যাঁ, এই জন্যই সেন্ট্রাল ফোর্স এসছে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার নির্দিষ্টভাবে উঠে গিয়ে ভোটটা দিতে পারে। বলুন একদমই সেটা না, ভুল। সেখানে নারী দেখেছেন স্বীকার করো। স্ট্যাটিস্টিক্স দেখেছেন, আরে ধর্ষণে রাজস্থান প্রথম, 34,000-এর উপরে উইমেনের শুধু উপর অত্যাচারে হচ্ছে। উত্তরপ্রদেশ মেয়েদের প্রথম, অত্যাচারে প্রত্যেক উত্তরপ্রদেশে নারী আপনি থাকেন পাচারে না, আপনি গুজরাট পশ্চিমবঙ্গে প্রথম। থাকেন, পশ্চিমবঙ্গের সমস্ত অবস্থা বলুন। জায়গায় আজকে যত অভয়ার দুর্নীতির যখন কাজ সমস্ত একটা জায়গায় incident বিজেপি শুনুন, এগিয়ে আজকে রয়েছে। অভয়াতে আমাদের মুখ্যমন্ত্রী নিজের রাস্তায় নেমেছেন, নিজের এগেইনস্টেই বলতে যে প্রশাসন তার জন্য কোনো দাবি আরে করেনি। অপরাজিতা বিলটা আপনি কার ছাড়ছেন না কথা কেন? বলছেন? মমতা বিল ছিল বন্দ্যোপাধ্যায় কি? অপরাজিতা বিল আপনি পাস একটা করেছে, আপনারা আটকে দৃষ্টান্তমূলক রেখেছেন কেন? ধর্ষণের শাস্তি দেননি। আপনারা হাসপাতাল কেন থেকে আটকে শুরু করে রেখেছেন? কামদুনি থেকে আরজিকর আজ কাণ্ডে অভয়া একজন পর্যন্ত। যাকে এই দেখুন, পর্যন্ত শাস্তি প্রত্যেক পেয়েছে, নাগরিক সেটা চায় সুরক্ষা এবং নিরাপত্তা। সুরক্ষা নিরাপত্তার প্রশ্নে যেমন প্রথম দফায় আমরা যে ভোটটা দেখেছি, দু একটা ঘটনা ছাড়া, কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিতেই ভোট হয়েছে, দ্বিতীয় দফাও যেন সেটাতেই হয়। সেই সুরক্ষা, সেই নিরাপত্তার জায়গাটা যেন নিশ্চিত করে কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী, এই আশাটুকুই থাকবে। দেখুন, আজকে এক কথায় বলতে গেলে সুপার স্যাটারডে, ভোটের রাজ্যে একেবারে ঝোড়ো প্রচার। একদিকে অমিত শাহ, রাহুল গান্ধী, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরাবরের মতোই ভোটের প্রচারে শিল্প আর কর্মসংস্থানকে হাতিয়ার করেছে বিরোধীরা। পাল্টা জবাব এসছে শাসক শিবির থেকেও। দেখুন, তারপর আসছে আলোচনা। 7,000 फैक्ट्रियां बंगाल के बाहर गई है। এই আমোদি প্রমোদি বাবুদের। তারপরে আমি নৌকা বিহারে আসব। জিজ্ঞেস করুন, প্রতি বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন। और जो काम नरेंद्र मोदी हिंदुस्तान में कर रहा है, वही काम टीएमसी और ममता जी आपके बंगाल में कर दिया। इंडस्ट्री खत्म कर दी। দ্বিতীয় দফা নির্বাচনের আগে হাই ভোল্টেজ প্রচার। রাজ্যে অমিত শাহ থেকে শুরু করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, একই সঙ্গে ঝোড়ো প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আর সেখানেই শনিবার বারবার উঠে এলো শিল্প থেকে কর্মসংস্থানের প্রসঙ্গ। এই নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করলেন অমিত শাহ। ये ममता दीदी ने पूरे बंगाल को बेरोजगारी में बदलने का काम किया है। 7,000 फैक्ट्रियां बंगाल के बाहर गई है। हम 2 ही साल में सभी कारखानों को वापिस लाकर बंगाल के युवा को नौकरी देने का काम करेंगे, नौकरी देने का काम करेंगे। এই আমোদি প্রমোদি বাবুদের। তারপরে আমি নৌকা বিহারে আসব। জিজ্ঞেস করুন, প্রতি বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন। 12 বছর হয়ে গেল, 24 কোটি হয়, একজনকেও দিয়েছেন। দেশে 40% বেকার বেড়েছে, আর বাংলায় 40% বেকার কমেছে। এটা মাথায় রাখবেন। কোথাও যেতে হবে না, আপনি হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত শুধু একদিন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান, দেখবেন চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি। শিল্প থেকে কর্মসংস্থান, নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এক আসনে বসিয়ে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। ये पहले इंडस्ट्रियल एरिया हुआ करता था, यहां पे जूट मिल्स हुआ करते थे, यहां पे इंडस्ट्री हुआ करती थी। कौन लाया था? कांग्रेस पार्टी लाई थी। और आज की सच्चाई चाहे ममता जी हो, चाहे नरेंद्र मोदी जी हो, सिर्फ सत्ता चाहते हैं, जनता के लिए काम नहीं करते हैं। काम नरेंद्र मोदी हिंदुस्तान में कर रहा है, वही काम टीएमसी और ममता जी आपके बंगाल में कर दी। इंडस्ट्री खत्म कर दी, बेरोजगारी फैला दी। রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ হিন্দ মোটর কারখানা, ন্যানো কারখানা তৈরি শুরু করেও পাত্তারি গুটিয়েছে টাটারা। এই পরিস্থিতিতে ভোটের আগে শিল্প নিয়ে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির। তৃণমূল নেত্রী যখন তাঁর আমলে কারখানা বিনিয়োগের কথা বলছেন, রাহুল গান্ধীর গলায় তখন শোনা গেছে শিল্পকে ধ্বংস করার অভিযোগ। হিন্দ মোটর কারখানার জমি নিয়ে 40 একর জমি দিয়ে
আমরা ওখানে মেট্রো কোচের ফ্যাক্টরি বানিয়েছি, অনেক লোকের আগামী দিন চাকরি হবে। এছাড়াও আরও ইন্ডাস্ট্রিয়াল ক্লাব করা হয়েছে, সিঙ্গুরেও চন্ডা আমি পুরো করে দিয়েছি, ডানকুনিতেও পুরো করে দিয়েছি। এছাড়াও 6টা ইকোনমিক করিডোর হচ্ছে। বাংলায় গর্ব হবে শুনলে, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসছে। यहाँ पे पहले एम्बेसडर कार बनती थी, हिंदुस्तान मोटर्स की फैक्ट्रियां थी यहाँ पे, इंडस्ट्री का सेंटर था, सिर्फ कलकत्ता नहीं बंगाल, और उस सारे के सारे को पहले लेफ्ट फ्रंट ने और उसके बाद ममता जी ने खत्म कर दिया है। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান তুলে একসময় শিল্পের জন্য ঝাঁপিয়েছিল বাম সরকার, কিন্তু তারপর বিভিন্ন নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। জমি আন্দোলনের ইতিহাসে মাইল ফলক হয়ে রয়ে গেছে সিঙ্গুর নন্দীগ্রাম। শিল্পের সেই সুদিন কি ফিরবে পশ্চিমবঙ্গে? বিধানসভা ভোটের মধ্যে ফের বড় হয়ে উঠেছে এই প্রশ্ন। কমল কৃষ্ণ দে, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। ধারাবাহিকভাবে বিশ্বনাথদা, কংগ্রেস এবং তৃণমূলের একটা অম্লমধুর সম্পর্ক রয়ে গিয়েছে। এই কেন্দ্রে যদি দেখেন, একেবারে এই দুই দল জোট স্বার্থ রক্ষা করেছে। আবার যেই মুহূর্তে রাহুল গান্ধী আসছেন, প্রত্যাশিতভাবে বিজেপিকে তিনি আক্রমণ করবেন, কিন্তু তীক্ষ্ণতম ভাষায় একেবারে জোট শরিক তৃণমূল কংগ্রেসকে পর্যন্ত আক্রমণ করছেন। আমি বলছি, এই নির্বাচনে ইম্প্যাক্টটা কি পড়তে পারে? দেখো, প্রথমে আমি বলবো আমাদের ভোটারদের সহ্য ক্ষমতা কি বিরাট না। তুমি একটু শুভ্র ভাবো, আমাদের ভোটারদের কত মিথ্যে কথা সারাদিন ধরে শুনতে হয়। পুরো মিথ্যে কথা, কাঁচা মিথ্যে কথা, পাকা মিথ্যে কথা সারাদিন ধরে শুনতে হয়। রাজনৈতিক নেতারা মিথ্যে কথা বলে, তোমরা সেগুলো সম্প্রসারণ করো, সেগুলো শুনতে হয়। যেমন এইমাত্র শুনতে হলো যে লক্ষ লক্ষ কোটি টাকা আসছে। এ তো প্রত্যেকটা বেঙ্গল সাবমিটে শুনতে হয় যে শিল্পের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা, 20 লক্ষ কোটি টাকার গল্প শুনি। এবং আমার যদি শিল্প থাকতো, তাহলে আমার রাজ্য থেকে লক্ষ লক্ষ ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করতে হতো, লক্ষ লক্ষ লোককে বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হতে হতো। এবং আমার যদি শিল্প থাকতো, তাহলে জিএসটি কালেকশনে আমার স্থান 12 নম্বরে থাকতো, তাহলে তো আমি কর্ণাটকের মতন 2 নম্বরে থাকতাম, তামিলনাড়ুর মতন 1 নম্বরে থাকতাম। মানে দেখো, মিথ্যে কথা শুনতে হয় আমাদের, এটা আমাদের দুর্ভাগ্য। দ্বিতীয় যে বিষয়টা, যে দেখো বিচারধারার জায়গা থেকে তুমি যদি ভাবো, তাহলে কংগ্রেস একমাত্র দল ভারতবর্ষে যার সাথে বিজেপির ডায়ামেট্রিক্যালি অপোজিট। কারণ কংগ্রেস দলের সাথে কখনোই বিজেপি বা কংগ্রেস দল কখনোই বিজেপির সাথে রাজনৈতিক সমঝোতায় আসেনি। এবং কংগ্রেস দল মুক্ত ভারতবর্ষ স্বপ্ন দেখে নরেন্দ্র মোদী, মানে কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন দেখে নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ফলে কংগ্রেস দলকে যে কোনো মূল্যে তারা এই ভারত থেকে মানে উৎখাতিত করতে চায়। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের সাথে যদি তুমি সম্পর্ক দেখো, তাহলে 1998 সাল তৃণমূল কংগ্রেস তৈরি হয়। তারপর থেকে দীর্ঘ সময় তৃণমূল কংগ্রেসের সাথে নরেন্দ্র মোদী, অমিত শাহের জোট ছিল। এখনো তুমি কলকাতার বিভিন্ন দেওয়ালে দেখতে পারবে যে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীকে জয়ী করুন। ফলে তৃণমূল কংগ্রেস বারবার বিজেপির কাছে গেছে এবং কম্প্রোমাইজ করেছে, কিন্তু কংগ্রেস দল কিন্তু সারা ভারতবর্ষে প্রতিনিয়ত কিন্তু লড়াই যতটা হচ্ছে পারছে না। বারবার রাহুল গান্ধী হারছে। 50 বার যে হার কথা বললো সঠিক, নেতৃত্ব ঠিক মতন আরো যে জোরালো ভাবে দেওয়ার কথা ছিল দিতে পারেনি। কিন্তু বিচারধারার জায়গা থেকে মানে কংগ্রেস দল কখনো কিন্তু মানে বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি। ফলে সেই জায়গাতে কখনো কখনো তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে যখন কনভার্জেন্ট হচ্ছে, সেই জায়গায় কংগ্রেস অনেক দূরে চলে যাচ্ছে। ফলে কংগ্রেসের সাথে কখনোই কোনো গ্র্যান্ড অ্যালায়েন্স মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে না, কারণ এ রাজ্যে কংগ্রেসকে ভেঙেই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে। ফলে সম্পর্কটা বাস্তানুপাতিক। কংগ্রেসের বৃদ্ধি মানে হলো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি ক্ষয়িষ্ণু হবে। এই মালদা মুর্শিদাবাদ, এই যে রাজা গোপালদার চক্রবর্তী বলছিলেন যে কংগ্রেস কয়েকটা আসন পেতে পারে, এট দ্য কস্ট অফ তৃণমূল কংগ্রেস। ফলে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক সম্পর্ক, সেটা বাস্তানুপাতিক সম্পর্ক। কংগ্রেসের বৃদ্ধি তৃণমূলের রক্তক্ষয় হবে, আবার তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধিটাই হয়েছে কংগ্রেসকে ভাঙিয়ে। ফলে এই সম্পর্ক কখনোই কিন্তু তুমি মানে বামফ্রন্ট আমলে যে বামেদের যে জোট ছিল, ওই রকম জোটের কথা ভেবে ভাববে না। সর্বভারতীয় স্তরে যখন বিজেপিকে বিরোধিতা করতে হবে, তখন কোনো কোনো জায়গায় তাদের মধ্যে কনভার্জেন্ট হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তৃণমূল একটা ঘরানার রাজনৈতিক দল, আর কংগ্রেস আরেকটা বিচারধারার রাজনৈতিক দল। এই তেল আর জলে কখনোই মিশতে পারে না। কখনো কখনো মিশতে বাধ্য হয় যখন কেন্দ্রের
বিজেপির বিরোধিতার প্রশ্ন আসে, যেমনটা ঘটেছিল এবার লোকসভাতে মহিলা বিল তার বিরোধিতার প্রভাব প্রশ্ন। কি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পড়তে পারে? দেখো মানে কিছুটা তো পড়েছে। ধরো মৌসুম বেনিজির মুক্ত মানে কংগ্রেস ফিরে এসছে, এবং আজকে যে মুর্শিদাবাদের মালদাতে 3টে আসন বা মুর্শিদাবাদে যে 2টো আসনে কংগ্রেস জয়ী হওয়ার মতন জায়গা তৈরি করেছে, এই 5টা যে বিধায়ক এবার বিধানসভায় পাঠাচ্ছে কংগ্রেস, সেটা তো এট দ্য কস্ট অফ তৃণমূল কংগ্রেস। ফলে কংগ্রেসের আলাদা অস্তিত্ব, বারবার আমি বলি, আমার অ্যানালিসিসে বারবার বলে যে কংগ্রেসকে যদি পশ্চিমবাংলায় দাঁড়াতে হয় তাহলে আলাদাভাবেই দাঁড়াতে হবে এবং দীর্ঘমেয়াদী একেবারে যে কথা পরিকল্পনা বিশ্বনাথ দা বলছেন, আমি শান্তনুদার কাছে আসবো। শান্তনুদা, একদম যেখানে বিজেপিকে ভয় সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের, কংগ্রেসকে সেইভাবে এইখানে ভয় বাংলার ক্ষেত্রে, যদি কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয় তাহলে তো খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের ভোট কাটবে। দেখুন, আমি বলি বিশ্বনাথ দার কয়েকটা কথার উত্তর আমায় কাইন্ডলি দিতে দেবেন। প্রথম কথা, তিনি বাংলা থেকে বলছেন পরিযায়ী শ্রমিক চলে যায়। বিশ্বনাথ বাবু একটা পড়াশোনা করা লোক বলে আমি বিশ্বাস করি। উনি নিশ্চয়ই এই তথ্যটা ভুলে গেছেন। ওনাকে মনে করিয়ে দিই যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি মাইগ্রেন্ট ওয়ার্কার নিজের স্টেট থেকে অন্য স্টেটে যায়, এইরকম সবথেকে প্রথম সারির 2টো রাজ্য হলো, একটা উত্তরপ্রদেশ, 2টা বিহার। দুদিন আগে বিহারের একজন সাংসদ অশোক যাদব, তিনি নিশ্চয়ই তৃণমূলের নন, তিনি বলেছেন বাংলাকে কুর্নিশ করি, তার কারণ বাংলায় 2 কোটি বিহারি লোক এখানে কাজ করে। তিনি বলছেন এখানে শিল্পায়ন হয় না। আমি একটু গুগল ঘেঁটে ওনাকে দয়া করে দেখে নিতে বলবো। 2011 সালে বাংলায় রেজিস্ট্রিকৃত কোম্পানির সংখ্যা ছিল 1,32,000, বর্তমানে সেটা গিয়ে দাঁড়িয়েছে 2,53,000। আমি যদি বানতলা লেদার কমপ্লেক্স থেকে, সাগরদিঘি তাপবিদ্যুৎ থেকে, সেল, রশ্মি গ্রুপ, JSW, হিমাদ্রি কেমিক্যাল বলতে যাই, আপনার সময় পেরিয়ে যাবে। আর যেটা আমি আপনাকে বলবো, আজকে বিজেপি এমন একটা জায়গায় আমাদের দেশকে নিয়ে গেছে, একটা বাচ্চা জন্মালে তার মাথার ওপর 1,32,000 টাকার দেনা। আর কংগ্রেসের বিষয়ে আমি বিশ্বনাথ বাবুকে স্মরণ করিয়ে দিই, 34 বছর আজকে তারা শাসন করেছে শুধুমাত্র কংগ্রেস সিপিএম এর সাথে লড়াইটা করেনি বলে। তৃণমূল কংগ্রেস 2011 সালে তৈরি না হলে আজও বাংলার মানুষকে পরাধীন থাকতে হতো। এবং 1 সেকেন্ড, 2011-এ তৃণমূলের সাথে জোট করে কংগ্রেস কিছু আসন পেয়েছিল। 2016-এ জবে থেকে তাদের হত্যাকারী সিপিএম এর হাত ধরলো। আমি বলছি এটা উল্টো ব্যাখ্যা আছে, এটা উল্টো ব্যাখ্যা আছে। কংগ্রেস দাবি করে 2011-তে কংগ্রেস যেহেতু তৃণমূলে হাত ধরেছিল, সেই কারণে তারা ক্ষমতায় আসতে পেরেছিল, পরিবর্তনটা হয়েছিল। বেশ, আমি এইখানে তনুজা চক্রবর্তীর কাছে আসবো। রাহুল দা, শান্তনু সের অবশ্য এই রাজ্যের যে 8 লক্ষ কোটি টাকার মতন ঋণ, সেইটা আমি জানি না যে ভুলে গেলেন নাকি এড়িয়ে গেলেন, কিন্তু আমি এইখানে তনুজা চক্রবর্তীর কাছে আসবো। বেশ, আমি তনুজা চক্রবর্তীর কাছে আসবো। কতটা উন্নতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে শুধু একটা অংশ শুধু তুলে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেদনও দেখলেন আপনারা, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনি হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত শুধু একদিন জাতীয় সড়ক ধরে যান, দেখবেন চারিদিকে শুধু শিল্প শিল্প আর শিল্প। ফলে আপনারা মিথ্যে অভিযোগ করছেন তৃণমূলের বক্তব্য অনুযায়ী এখানে কোনো শিল্প হয় না। দেখুন, এখানে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেকেই ওই রুটটা দিয়ে আমরা চলেছি, হাইওয়েটা দিয়ে, এবং কেউই আমরা কোথাও উনি একটা নাম বলতে পারলেন না, একটা ইন্ডাস্ট্রির নাম বলতে পারলেন না। উনি হিন্দমোটরের কথা বললেন, সেখানে উনি কোচের কথা বললেন রেলের, ওটা তো ওনার কিছুই না, আমার তো মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের। কিন্তু ওখানে যদি আপনি যান, এখন দেখবেন আবাসন হয়ে গেছে, শ্রীরাম অথবা শুধু রাম এরম একটা কিছু, মানে কোনো একটা প্রমোটিং হচ্ছে, ওখানে বড় বড় আবাসন তৈরি হয়ে গেছে। জলাশয়গুলো বন্ধ করে দিয়ে সেখানে আবাসন তৈরি হচ্ছে। হিন্দমোটরের ওরকম একরকে একর জমি ওখানে এখন আবাসনের জন্য মুখ্যমন্ত্রী চাইছেন বাকিটাও পূর্ণ করে দেবেন, যেভাবে এখানে আর বাকি জায়গাগুলো হয়ে গেছে। এবার আসছি, উনি বলছেন ডানকুনিতে সব করে দিয়েছি। উনি কি করেছেন ডানকুনিতে যানজট ছাড়া আর কিছু নেই। এখন ফ্লাইওভার হয়ে যাওয়াতে, হাইওয়ে অনেক সম্প্রসারিত হওয়াতে তার ফলে সেটা এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি একটা ইন্ডাস্ট্রির নাম 11 সাল থেকে বলতে পারলেন না। এতগুলো বিজনেস সামিট হয়েছে, এত লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করেছে, তার জন্য তো শিল্প চাই, তার জন্য তো কর্মসংস্থান চাই। দরকার। এবং আজকের দিনে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে যদি আপনি দক্ষিণ ভারতবর্ষ, যেটা কিনা সম্পূর্ণভাবে এখন কংগ্রেসময়, কেরালা বাকি ছিল, কেরালা এই নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে কংগ্রেসের সরকার এসে যাবে, কর্ণাটকা তেলেঙ্গানাতে কংগ্রেসেরই সরকার আছে, তামিলনাড়ুতেও আমাদের কংগ্রেস এবং ডিএমকে অ্যালায়েন্সের সরকার আছে।
আপনি যদি সাউথ ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখেন, জিডিপি পার ক্যাপিটা দেখেন, ন্যাশনাল জিডিপিতে সাউথ ইন্ডিয়ান স্টেটসের শেয়ার বা কন্ট্রিবিউশন দেখেন, আপনার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে কংগ্রেস শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং কর্মসংস্থান বোঝে। ডক্টর মনমোহন সিং এর সময় যখন তিনি অর্থমন্ত্রী ছিলেন, পিভি নরসিমহা রাওয়ের সময় যদি আমরা ইকোনমিক লিবারালাইজেশন না নিয়ে আসতাম 1991-এ, তাহলে পরবর্তীকালের যে আমাদের অ্যাসপিরেশনাল ইন্ডিয়া তৈরি হয়েছিল সেই ইন্ডিয়া তৈরি হতো না, যেটা ইউপিএ 1, ইউপিএ 2 সরকারের সময় হয়েছিল এবং তার পরবর্তীকালেও হয়েছিল। যে রেটে আমাদের জিডিপির বৃদ্ধি পেয়েছিল সেটা পেত না। এবং আমি আরেকটা প্রশ্ন করতে চাই, উনি অনেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেসের নাম বললেন, আচ্ছা বলুন তো পশ্চিমবাংলার স্থান কি জিডিপি পার ক্যাপিটা হিসেবে? আমরা তো খুব বড় রাজ্য, মানে পপুলেশন ভীষণ বেশি, জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 23তম জায়গায় রয়েছে। আবার একটা কথা বলি, আমি সরকারি ডেটা সোর্স থেকে কোট করছি। আমার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে 2G স্ক্যাম, হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে 3G স্ক্যাম, হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে কোল স্ক্যাম, হঠাৎ করে মনে পড়ছে কোনো একটা বড় স্পোর্টস ইভেন্টকে কেন্দ্র করে একটা ঝাঁটা কেনার বিল। ম্যাডাম আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করিনি প্লিজ। একটা ঝাঁটা কিনতে 60,000, একটা টিউবলাইট কিনতে 15,000, এগুলো মনে পড়ে যাচ্ছে। এগুলো যদি না হতো তাহলে 2014 সালে ওই ভদ্রলোকটি এসে, চাওয়ালা ভদ্রলোকটি এসে চা বিক্রি করতে করতে এসে আজকে বিগত 12 বছরে এই দেশটাকে বিক্রি করে দেওয়ার সুযোগ পেত না এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে আমাদের দেশকে সমর্পিত হতে হতো না। আজকে এই জায়গাটা দেশকে দাঁড়াতে হয়েছে শুধুমাত্র কংগ্রেসের সাংগঠনিক এবং কার্যকরী ব্যর্থতার জন্য। তৃণমূল বলছে দুর্নীতির কথা, ভাবাই যায় না। এই রাজ্যটা যারা দুর্নীতির পুরো রসাতলে চলে গেছে। নির্মলা দেবী কাদের মন্ত্রী, তার স্বামী কি বলেছে? সব থেকে বড় দুর্নীতি কোল স্ক্যাম কারা করেছে? কিছু নেই। আদানি কোল স্ক্যাম কে করেছে? চুরি করেনি তৃণমূলের নেতারা। স্ক্যাম কে করেছে? ইয়াদুরাপ্পা স্ক্যাম কে করেছে? কে বিশ্বাস করছে মানুষকে, এটা তো একেবারে দাবি এবং পাল্টা দাবির মধ্যে রয়েছে। কিন্তু কে দুর্নীতি করেছে এবং কে সে দুর্নীতির প্রতিবাদ করেছে তা নিয়েও কিন্তু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা চলছে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো, সরাসরি দুর্নীতির অভিযোগ করছেন যিনি সাগরদিঘির তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। তিনি বলছেন, আপনারা জানেন যে নির্বাচন হওয়ার পর ইভিএমগুলো একটা স্ট্রং রুমে রাখা থাকে। এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে স্ট্রং রুমে রাখা রয়েছে। বাইরন বিশ্বাস তিনি অভিযোগ করছেন একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে সিসিটিভিতে বিকল ঘটানো হয়েছে, কারচুপি করা হয়েছে, এমনকি সেখানে চক্রান্তের অভিযোগ তুলেছেন। ঠিক কি বলেছেন বাইরন বিশ্বাস আমি দেখাবো, তারপরে তাই নিয়ে আমি আলোচনায় আসছি। আমাকে 1:30টা নাগাদ আমার ছেলেরা, না 1টা নাগাদ আমার ছেলেরা ফোন করে। তারপরে বলছে, ওরা বললো যে 1:05 না রে, 11:17 তো 17 মিনিট ক্যামেরা অফ। 2 নম্বর কটাতে 12:35-এ, হ্যাঁ 12:20 কিংবা 38-এ আপনারা সিসিটিভিতে রয়েছে, পেয়ে যাবেন। 12:20 কিংবা 38-এ কতক্ষণ? 20 মিনিট বন্ধ, 20 মিনিট বন্ধ। তো আমাদের বাড়িতেও ডিজি আছে, জেনারেটর আছে। আমি 1 সেকেন্ডে ডিজি চালু হয়ে গেছে। কারেন্ট পালালে তো পুরো সিস্টেমে কারেন্ট পালাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে না, টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট, এটা টেকনিক্যাল ফল্ট না। ডিজি 1 সেকেন্ডে চালু যায়। 1 সেকেন্ডের জায়গায় আমি 1 মিনিট দিলাম, 2 মিনিট দিলাম, 3 মিনিট দিলাম, 4 মিনিট দিলাম, 5 মিনিট দিলাম। আর কত মিনিট দিব ডিজি চালু হওয়ার জন্য? টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায়, আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার, ভুল হলে ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না, ওইরকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি, ওটা আমাদেরকে শেখায়নি। দিদিও শেখায়নি, এই বিদাও শেখায়নি।
শান্তনুদা। দেখুন, বায়রন বিশ্বাস যে কথাটা বললেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আজকে আমি নিজে আমার দলের আভ্যন্তরীণ সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে থেকে আমাদের যে 16টা জেলায় যেখানে যেখানে আমাদের এই স্ট্রং রুম করা হয়েছে, তাদের আমাদের যাদেরকে আমরা ইনচার্জ করেছি বা পার্সন অফ কন্ট্যাক্ট করেছি, আমি তাদের প্রত্যেককে আজকে নিজে দুপুরবেলা ফোন করে জেনেছি যে এই ধরনের ঘটনা ভুরি ভুরি ঘটেছে। বিভিন্ন জায়গায় কোথাও 10 মিনিট, কোথাও 15 মিনিট, কোথাও আধ ঘন্টা, কোথাও 5 মিনিটের জন্য সিসিটিভি বন্ধ হয়ে গেছে, বাইরের সেই স্ক্রিন মাঝে মাঝে অফ হয়ে গেছে, পিছনের দরজা খোলা থেকেছে, সেখান দিয়ে লোক ঢুকেছে বেরিয়েছে। এমনকি প্রকাশ্যে বিজেপির কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর যে ক্যাম্প, সেই ক্যাম্পে বসে গিয়ে চা মুড়ি খেয়েছে, কেন্দ্রীয় বাহিনী তাদেরকে এন্টারটেন করেছে। আমি এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আজকে নিজে আমি কথা বলে পেয়েছি। আপনারা কমিশনে অভিযোগ জানিয়েছেন? যেখানে যেখানে জানানোর আমরা নিশ্চয়ই জানিয়েছি, এবং এটা শুধু একটা জায়গায় নয়, এবং বিভিন্ন জায়গায় হয়েছে। সুতরাং এই ধরনের ষড়যন্ত্র ওরা করার চেষ্টা করছে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে মজবুত আছি, আমরা এটা রুখে দেবো। দেখুন, ওনারা ওনাদের মতন করে বলেছেন। কেন এখনো আমরা একটা আন্দোলন আমরা কোথাও দেখিনি। ওনারা আন্দোলন করতে পারতেন যেখানে, কেন তৃণমূল বলছি ঠিক যা যা ওনারা করেছেন 15 বছরে ভোটে জেতার জন্য, ঠিক সেইগুলোই ওনারা লুফলসগুলোই ওনারা বলে গেলেন। অর্থাৎ ওনারা এইভাবেই ভোটটা জিতেছেন, চিটিং করেছেন। আগের বার 2021-এ যেভাবে ভোট হয়েছে, যেভাবে ছাপ্পা হয়েছে, যেভাবে গণনা কেন্দ্রে করেছে, ঠিক একই সিস্টেমের গল্প ওনারা আগে থেকে বলে দিচ্ছেন। কারণ ওনারা জানেন ওনারা এবার চলে যাচ্ছেন, মানুষ ওনাদের চাইছে না, এবং ওনাদের উচিত নির্বাচন কমিশন ঘেরাও করা। এত বড় ওনারা অভিযোগ যখন ওনাদের আছে, এটা স্টুডিওর ফ্লোরে যে মিটবে না সেটা ওনারা জানেন। তাই জন্য এটাই বলা উচিত, ওনারা নির্বাচন কমিশন ঘেরাও করেন। তাহলে 4 তারিখে যখন হাফ সেঞ্চুরির নিচে থাকবে তখন এসে মেনে নেবেন তো? দারুণ ভোট হওয়ার পরে আমরা মেনে নিলাম, শেষ করে নিই। হ্যাঁ, আমি জানি আপনারা উত্তেজিত এবং নিশ্চয়ই খুব অসুবিধাই, ওই অসংলগ্ন কথা বললেন বায়রন বিশ্বাস, আমরা তাকেও দেখলাম। আমার যা বক্তব্য এটা আমরা খুব পরিষ্কার, আপনারা যা যা করে এসছেন এতদিন সেটাই রিপিট করলেন, কিন্তু এটা স্টুডিওর ফ্লোরে এটা কখনোই সলিউশনের হবে না। তাই জন্য আপনাদের নির্দিষ্ট ফোরামের কাছে, অ্যাপিলেট যে ফোরাম আছে, নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, এফআইআর করতে হবে। এখনো পর্যন্ত কোনো সংবাদ সংস্থা বা কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখায়নি আপনারা কিছু করেছেন। বায়রন বিশ্বাস যে অভিযোগ করেছেন আপনারা শুনলেন, নিজের কেন্দ্র ছাড়া আরো 3টি কেন্দ্রের তিনি নাম করেছেন যেখানে হারিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে তৃণমূল প্রার্থীদের, এই অভিযোগ তিনি করছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফরাক্কার আমিরুল ইসলাম। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার দেখুন। ওখানে যে আমাদের স্ট্রং রুম আছে, সেখানে ওনার যে অভিযোগ বায়রন বিশ্বাসের, যে বেশ কিছুক্ষণ সেখানে সিসিটিভি অফ ছিল, যেটা তার কাছে সন্দেহজনক মনে হয়েছে। এবং সেই যেহেতু একটাই স্ট্রং রুম আমাদের আছে, ফারাক্কা আছে, সেখানে সুতি, জমিপুর, সাগরদিঘি স্ট্রং রুম, তো সেটা তার কাছে সন্দেহজনক মনে হয়েছে, এবং সেই সন্দেহজনক থেকেই এটা কিন্তু বলেছেন। তার মনে হয়েছে যে এটা হয়তো ষড়যন্ত্র করতে পারে। আমরা এর আগে তো দেখেছি যে লোডশেডিং এর একজন এমএলএ হয়েছিলেন নন্দীগ্রামে, তো এখানে সেই জিনিস হয়তো কেন্দ্রীয় বাহিনী করছে, এবং তার সঙ্গে যে আচরণগুলো হয়েছে সেটা হয়তো ও বোঝাতে গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর এই ষড়যন্ত্র, এই প্রার্থীগুলো হারানোর জন্য ষড়যন্ত্র করছে। তো সেটা হয়তো তিনি যেভাবে বুঝাতে গেছিলেন সেভাবে হয়তো তিনি বোঝাতে পারেননি, কিন্তু তার সন্দেহজনক কেন্দ্রীয় বাহিনীর যে আচরণ এবং সেখানকার যে সিসিটিভি যে বারবার বন্ধ হয়ে যাওয়া, সেখান থেকেই কিন্তু তার এই সন্দেহের বাতাবরণটা তৈরি হয়েছে বলেই তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন। কিন্তু আপনাকে আমরা বলতে চাই যে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে, এবং মুর্শিদাবাদ জেলার বেশি সব আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে, আর বাংলায় 4র্থবার মামাটি মানুষের সরকার হবে, মমতা ব্যানার্জির সরকার হবে। অর্থাৎ আমিরুল ইসলাম বলতে চাইলেন যে কোথাও একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে, তাই তিনি এই কথা বলছিলেন। আমি রাজগোপালদার কাছে আসবো। রাজগোপালদা, কিছুক্ষণ আগে আপনি বায়রন বিশ্বাসের প্রসঙ্গটা উত্থাপন করেছিলেন। হ্যাঁ, দেখুন, বায়রন বিশ্বাস তো কি বলছে, তার পুলিশ অফিসারের পায়ে হাত ধরছে, তার কথা বিশেষ না আলোচনা করেও বলা যায়। এগুলো মানে যে কথা উনি বলছেন রাজনৈতিক নেতা হিসেবে আমরা পরিচয় পাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন লোডশেডিং, হ্যান ত্যান, এগুলো তো রাজ্যেরই পরিচয় দিচ্ছে,
বিদ্যুতের কি অবস্থা ইত্যাদি, যে জায়গায় রাখা আছে সেগুলো তো রাজ্য সরকারের ইনস্টিটিউশনস না, সেখানকার চাবি কার কাছে থাকে সবই তো রাজ্য সরকারের লোকজনই সেগুলো কন্ট্রোল করে। সুতরাং হট করে আমি এই যে হ্যাঁ লোডশেডিং তো সব জায়গায় হচ্ছে পশ্চিমবঙ্গে, তার জন্য তো দায়ী এখানকার সিস্টেম। এখন এর জন্য যদি আপনি মনে করেন যে আপনি নির্বাচনে হেরে যাবেন, অর্থাৎ অনেক মনে গান গাইতে হচ্ছে, একটা পরিষ্কার বলে দিলেন ও জিতে যাবে, আবার হ্যাঁ ওনার এই নেতারা হেরে যাবে উনি পরিষ্কার বললেন, উনি বললেন বিজেপি জিতলে খুশি, কংগ্রেস জিতলে খুশি। ওনার বক্তব্যটার কী আলোচনা করার জায়গা আছে জানি না, কিন্তু কেউ কেউ গান গেয়ে রাখছে। দেখো ইলেকশনে ফলটা এরকম হলো কেন, 2 মিনিট লোডশেডিং হয়েছিল, তার ফলে সিসিটিভি ছবি পাওয়া যায়নি। এই সময় তো মানে কি ঘটেছে তারা তো তাদের লোকজন তো রয়েছে, আমি যত দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, উনিও তো ছিলেন। হ্যাঁ উনিও সেখানে কি করেছেন এবং সেটা তো দেখা দরকার। এবং সেখানে কোনজন ভেতরে ঢুকেছে, কোনজন সেই সিল করা তো থাকে, আমি যতদূর জানি সিল করা থাকে। সিল যদি খোলা থাকে তাহলে এক্ষুনি তারা তো রিপোর্ট জানাক সিল খোলা আছে কিনা, তারা নির্বাচন কমিশনকে জানা। এই ধরনের ন্যারেটিভ তৈরি করা যে হ্যাঁ একেবারে ব্যাপকভাবে কেন্দ্রীয় বাহিনী, এটা তো মানে রাজ্যের প্রতি তো দেখছে না। আমাদের ভারতবর্ষ সরকারের যে সমস্ত ফোর্স 96-এ যখন কেন্দ্রীয় বাহিনী ভাবো, তার আগে তো ছিল না। 96-এ নির্বাচনের পর থেকে যদি দেখেন, কেন্দ্রীয় বাহিনী আসার পরে ভারতবর্ষের নানান জায়গায় সেখানে আমাদের নির্বাচন অনেক বেটার নির্বাচন তৈরি হয়েছে। এবং এই যে নির্বাচন ঘটে গেল পশ্চিমবঙ্গে, এই প্রথম নির্বাচন যেখানে কোনো আমরা কোনো মৃত্যু দেখিনি, এটা তো আনন্দের খবর। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে বারবার লোকেরা কেন্দ্রীয় বাহিনীর যে দোষ দিচ্ছে, এটা আমার কাছে দুঃখ লাগছে। যে এবং কোথায় হয়েছে কেউ কোনো তথ্য দিচ্ছেন না, কোনো আপনারা তো ভিডিও দেখাচ্ছেন না, হ্যাঁ নেতারা এসে স্টুডিওয়ে বলছেন, বাইরে বলছেন, এইগুলো খুব ক্ষতিকারক ব্যবস্থা। নিজের নির্বাচনে জিততে গিয়ে বা হারতে গিয়ে রাষ্ট্রের ক্ষতি করব, এই চিন্তা ভাবনাটা আমাকে খুব কষ্ট দেয়। যাই হোক না, আমি প্রথমেই আমার খুব প্রিয় দুজন সঞ্চালককে আন্তরিকভাবে ধন্যবাদ দেব যে এই শোতেও তৃণমূলকে অ্যাটাক করার জন্য একজন প্রত্যক্ষ এবং একজন পরোক্ষ বিজেপির প্রতিনিধিকে নিয়ে আসার জন্য। আমি রাজাগোপাল বাবুর কাছে জানতে চাইব, তিনি বাংলায় কত বছর আছেন আমি জানি না, তিনি লোডশেডিংটা এখন কোথায় দেখছেন, বা অতীতের দিনগুলোকে তিনি ভুলে গেছেন যেখানে প্রত্যেক দিন বাংলার মানুষকে সন্ধ্যেবেলা হ্যাচাক লণ্ঠন বা একটা মোমবাতি জ্বালিয়ে রাখতে হতো। মমতা ব্যানার্জি সরকার আসার পরে বিদ্যুতের খরচা, বিদ্যুতের উৎপাদনও বেড়েছে এবং বিদ্যুৎ আজকে লোডশেডিং কি মানুষ ভুলে গেছে। দ্বিতীয় কথা, কেন্দ্রীয় বাহিনী কোথায় আক্রমণ করছে উনি দেখতে পাচ্ছেন না। এর আগে শীতলকুচিতে গুলি চলেছিল, উনি নাকি খবরের কাগজে দেখেন। এর আগে আমি বলেছি, এর আগে এইবারে চোপড়ায় 3 জন মহিলাকে মেরেছে, তার মধ্যে এই মিডিয়াতে দেখিয়েছে, এনাদের হাউসেও দেখিয়েছে, তার মধ্যে একজন বৃদ্ধা ছিলেন। বীরভূমে একজন হ্যান্ডিক্যাপ ছেলেকে মেরেছে, সবঙ্গে প্রকাশ্যে চর্চাপাটি মারছে এইভাবে হাত চালিয়ে, আপনাদের মিডিয়ায় দেখেননি। এবার আপনি যদি শুধুমাত্র বিজেপির বইটা পড়েন, টিভি না দেখেন, খবর না দেখেন, অন্য কিছু না করেন, তার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি বলবো এর থেকে প্রকাশ্যে বিজেপির চশমাটা পরে আসবেন, প্রকাশ্যে আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনি যখন অপরকে আক্রমণ করছেন এর থেকে প্রকাশ্যে বিজেপির চশমাটা পরে আসবেন। না ঠিক আছে, এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের মাঝে আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো, এই যে স্ট্রং রুমের কথা হচ্ছিল, স্ট্রং রুমের সামনে আজকে রীতিমতন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বাইরন বিশ্বাস তিনি সরাসরি অভিযোগ করছেন কারচুপি। ঠিক কি রকম পরিস্থিতি তৈরি হলো, কি অভিযোগ সাগরদিঘির তৃণমূল প্রার্থী করেছেন, দেখাবো। প্রথম দফার প্রার্থীদের পরীক্ষা শেষ, জনতার রায়বন্দি, ইভিএম জমা পড়েছে স্ট্রং রুমে। আর সেই স্ট্রং রুম ঘিরে একের পর এক অভিযোগে হুলস্থুল বাঁধল 3 জেলায়। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, আপনি। জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের ক্যামেরা দফায় দফায় বন্ধ হয়ে যাওয়ার অভিযোগে এই ভাষাতেই পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গেল সাগরদিঘির তৃণমূল প্রার্থীকে। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি গেট খুলুন, ইভিএম দেখান। কখনো অশ্রাব্য ভাষায় গালিগালাজ, কখনো হুঁশিয়ারি, তো কখনো হাতে পায়ে ধরার মতো অবস্থা। ভোর রাতে চলল টান টান নাটক। হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি, কাটা নিয়ে আসুন। ঝগড়া মারপিট করতে আসেনি, পারবো না, সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না, সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে
দিদি পারে না, অভিষেকটা পারে না। গেট না খোলায় ফের দিলেন হুঁশিয়ারি। গেটটা খোলেন, বলছি আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে, দিল্লিতে থাকতে হবে, এই চামড়া তুলে দেবো। গোটা ঘটনায় চক্রান্তের ইঙ্গিত করছেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী। 11:17 17 মিনিট ক্যামেরা অফ, 2 নম্বর 12:20 কিংবা 38-এ কতক্ষণ 20 মিনিট বন্ধ। কারেন্ট পাল্লা তো পুরো সিস্টেমে কারেন্ট পাল্লাতো। এখন টেকনিক্যাল ফল বলছে না, টেকনিক্যাল ফল না, এটা ওই ফল, দিল্লি ফল। তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী কিংবা একজন কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে তার যদি রাজনৈতিক ভাষা প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি এইরকম থাকে, তাহলে এই জিনিস বন্ধ করা দরকার। মানুষ তো এদের বিরুদ্ধেই বিজেপিকে জেতানোর চেষ্টা করছেন, এবং একথা তো ঠিক। বাইরন বিশ্বাস যেগুলো বলছেন সেগুলো বুঝেই বলছেন যে উনি আর থাকবেন না। কোচবিহার পলিটেকনিক কলেজে কোচবিহার উত্তর ও দক্ষিণে স্ট্রং রুম করা হয়েছে। সেখানে একাধিক সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগে ইতিমধ্যেই কমিশনে নালিশ জানিয়েছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক। স্ট্রং রুমের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল। তুফানগঞ্জেও একই অভিযোগ করেছে শাসক দল। একটা কমপ্লেন করেছি ইলেকশন কমিশনকে, তুফানগঞ্জ এবং নাটাবাড়ি। আর কুচবিহার পলিটেকনিক হচ্ছে কুচবিহার উত্তর এবং দক্ষিণ। এখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি ক্যামেরা মনিটরে সেগুলো ডার্ক করে দেওয়া আছে, বন্ধ আছে। তাতে আমাদের সন্দেহ হচ্ছে যে এখানে কোনো কারসাজি হতেই পারে। আমাদের জানানো হয়েছে যে ওটা আমাদের দেখানো হবে। ওই মুহূর্তে ওই স্ট্রং রুমটার পজিশন কী ছিল সেই জায়গাটুকু আমাদের দেখাতে হবে। প্রায় 5 মিনিটের মতন বন্ধ ছিল এবং বিভিন্ন টাইমে। যদি কোনো রকম ফল্ট হয়ে থাকে তারা জানাতে পারেন, প্রশাসনকে জানাতে পারেন, এখানে পদ অবরোধের কী আছে। এবং জানতে পেরেছেন যে কুচবিহারের ফল্ট একদম 0 তৃণমূল কংগ্রেস। আর এই সমস্ত থেকেই তার ভয় ভীতির জন্য এই সমস্ত কিছু আজব ভিত্তিহীন মন্তব্য করছে। মেদিনীপুর কলেজের স্ট্রং রুমে আবার বিজেপির অভিযোগ পরিচয়পত্র ছাড়াই এক তৃণমূল কর্মী ভিতরে ঢোকেন। পাল্টা বিজেপির বিরুদ্ধেও জমায়েতের অভিযোগ করে তৃণমূল। স্ট্রং রুম ঘিরে একের পর এক অভিযোগ ওঠায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি সব ইভিএম সুরক্ষিত রয়েছে। ইভিএম মেশিনে জিপিএস ট্র্যাকিং আছে, এবার ফুল ইভিএস ট্র্যাকিং আছে, ইচ এন্ড এভরি ইভিএম মেশিন। স্ট্রং রুম আছে, ডাবল লক এন্ড কি আছে, বাইরে সব পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল পার্টি যে ক্যান্ডিডেট আছে ওনার এজেন্টে দেখতে পারে 24 ঘন্টা। নির্বাচন কমিশনের বিবৃতিতে বলা হয়েছে প্রতিদিন 2 বার করে স্ট্রং রুম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন রিটার্নিং অফিসাররা। জেলা নির্বাচনী আধিকারিকরা তাদের সদর দফতরের স্ট্রং রুম প্রতিদিন একবার এবং বাইরে থাকা স্ট্রং রুম 3-4 দিনে একবার পরিদর্শন করবেন। রাজীব চৌধুরী, শুভেন্দু ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। স্ট্রং রুম সুরক্ষিত নয় বলে বারবার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জেলায়। আমি এখানেই মিতাদির কাছে আসবো। মিতাদি, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? কারণ তৃণমূল এই স্ট্রং রুম, সিসি ক্যামেরা বন্ধ, ইভিএম সুরক্ষিত নয়, প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছে তৃণমূল। আপনাদের কংগ্রেস প্রার্থী বহরমপুরের অধীররঞ্জন চৌধুরী, তিনি কিন্তু প্রথম দফার ভোটে কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে এবং ভূমিকা নিয়ে একেবারে সন্তোষ প্রকাশ করেছিলেন। দেখুন, বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যেটা আমাদের ওয়ার্ডরুমে খবর এসেছিল এবং আমি বিভিন্ন চ্যানেলে বলেওছি সেটা, যে আমাদের পোলিং এজেন্টদের উপরে থ্রেট দেওয়া, মারধর করা, এরকম কিছু কিছু ইনসিডেন্ট আমরা নির্বাচন কমিশনকে লিখিত জানিয়েছি কমপ্লেনে। কিন্তু হ্যাঁ, ওভারঅল আমরা দেখলাম কিছুক্ষণ আগে আরেকজন কো প্যানেলিস্ট বললেন যে কারোর মৃত্যু হয়নি, সেরকমভাবে রক্তপাত হয়নি। সেটা নিশ্চয়ই মানে বলতে খারাপই লাগছে যে আমরা সেটাকেও সেলিব্রেট করছি আজকাল। কারণ পশ্চিমবাংলায় আমরা রাজনৈতিক সন্ত্রাসটাকে এইভাবে নর্মালাইজ করে নিয়েছিলাম যে এখন রক্তপাত হয়নি, কারোর জীবনহানি হয়নি। আসলে আমরা দেখতে দেখতে এটাই অভ্যস্ত হয়েছি যে বাংলায় ভোট মানে হিংসা, বাংলায় ভোট মানে সন্ত্রাস। একদম তাই। একটা উপনির্বাচনেও একটা ফুটফুটে বাচ্চার প্রাণ চলে যায়। একদম, এবং সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমার এখানে একটাই বক্তব্য থাকবে যে যদি তৃণমূল কংগ্রেসের কাছে সেরকম কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে তারা নির্বাচন কমিশনের কাছে যাক। আমরা সবাই চাই যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস একটা ইলেকশন হোক। এবং কিছুক্ষণ আগে বাইরন বিশ্বাসের আমি কিছু বাইট দেখছিলাম, এবং বাইরন বিশ্বাস একসময় জাতীয় কংগ্রেসের হয়ে বিধায়ক হয়েছিলেন। ওনাকে দেখে খুব একটা সুস্থ মনে হলো না, তো এটা না বলে পারলাম না। উনি কিছুদিন আগে এটাও বলেছিলেন যে অধীর চৌধুরী ওনার রাজনৈতিক গুরু, উনি বিশ্বাসঘাতকতা করেছেন, সেটাও ঠিক আছে, সেটাও ওয়েলকাম। আজকে উনি একবার কোনো পুলিশ অফিসারের পায়ে পড়ে যাচ্ছেন, ওনার কথা নিজেই বলে দিচ্ছেন যে এরা হাঁটতে চলেছে।
তো ওনার কথাবার্তার মধ্যে কিন্তু খুব একটা সুস্থতার পরিচিতি আমি তো পেলাম না। তো আমি আশা করব উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। শান্তনু সেন। না না, বাইরন বিশ্বাসকে আজকে উনি অসুস্থ বলছেন, তাহলে অসুস্থ লোকটাকে তো প্রথমে আপনারাই টিকিট দিয়েছিলেন। আর আপনি অধীরবাবুর কথা বলছেন, আমি একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই, অধীরবাবু একজন প্রাক্তন সাংসদ, এখনও তিনি যে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়ান, যে নিরাপত্তা রক্ষীর বেষ্টনীতে থাকেন, সেটাও তাকে কেন্দ্রীয় সরকার এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রোভাইড করেছে। সেই দায়বদ্ধতা থেকে তিনি কেন্দ্রীয় বাহিনীর এই অত্যাচার তিনি দেখবেন কি করে, তিনি মুখ খুলবেন কি করে, সেটা তো তার পক্ষে সম্ভব না। এটা তো বুঝতে হবে, আমি যদি কারোর তামাক খেয়ে থাকি তাহলে প্রকাশ্যে, আমি যদি কারোর নুন খাই তাহলে তার গুণ তো গাইতেই হবে। বিষয়টা সেই জায়গায় পৌঁছে গেছে। প্রোভাইড করা ইন্টেলিজেন্সের রিপোর্টসের বেসিসে এটা কারো তামাক খাওয়া বা নুন খাওয়ার মতো আপনি এটাকে কম্পেয়ার করতে পারবেন না। 100 বার কম্পেয়ার করতে পারবো আমি, কেন পারবো না? ওনার ইন্টেলিজেন্স রিপোর্টে যদি ওনার লাইফে থ্রেট থাকে তাহলে ওনাকে সিকিউরিটি প্রোভাইড করা দেশের সরকারের এবং বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাইফ থ্রেট কম নেই, কিন্তু তারা মরে গেলেও সেন্ট্রাল ফোর্স নিয়ে কোনোদিন ঘুরবে না। এখানেই বেশি ডিফারেন্স, এটা মাথায় রাখুন। তারা কোনোদিনও সেরকম পরিস্থিতি পড়লে, আমি আবার বলছি, সেরকম পরিস্থিতি পড়লেও কোনোদিন সেন্ট্রাল ফোর্স নেবেন না, এটা আমি আজকেও আপনাদের গ্যারান্টি দিয়ে বলে গেলাম। বেশ, আমি দ্রুত এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বাইরন বিশ্বাস পর্ব, তার অভিযোগ এবং গোটা বিষয়টা নিয়ে বিশ্বনাথ কিভাবে দেখছেন? দেখো, মানে এটা তো কেবল বাইরন এই ধরনের অভিযোগ এনেছিল তা নয়। বাঁকুড়ার চন্দন বাউরি, বিজেপির বিধায়ক, এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি একটা ভিডিও করে অভিযোগ করেছিলেন যে ইভিএম চুরি নিয়ে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। সৌমিত্র খান সাংসদ, তিনিও একটা লাইভ ভিডিও করে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস থেকে ইভিএম পাহারা দিন। ফলে আমি কিন্তু যে অর্গানাইজড ওয়েতে এটা জেলায় জেলায় তৃণমূল করছে বা বিজেপি করছে, এটাকে পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবেই দেখছি। অর্থাৎ যেমন করে নরেন্দ্র মোদী বলছেন যে প্রথম দফায় আমরা 100-র উপরে আসন পেয়ে গেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা সরকার গঠন করে ফেলেছি প্রথম দফার ভোটে, বা কুণাল ঘোষ বলছেন 125টা আসন পেয়ে গেছে দল, যেমন একটা চাপ তৈরির রাজনীতির মধ্যে আছে, ঠিক তেমনি ভাবে এই ইভিএম চলে নিয়ে যাচ্ছে। ইভিএম বিজেপিও বলছে ইভিএম তৃণমূল নিয়ে যাচ্ছে বা তৃণমূল কারসাজি করতে চাইছে, আবার তৃণমূল অভিযোগ করছে সেন্ট্রাল ফোর্স বিজেপি ষড়যন্ত্রের কথা। এটা পরিষ্কার একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং একদম কলকাতার থেকে যেভাবে বলা হচ্ছে জেলার নেতারা সেইভাবে ভূমিকা পালন করছে বা অভিনয় করছে। কিন্তু বাইরন বিশ্বাস 3টে কনস্টিটিউয়েন্সির নাম বলল, যেটা কিন্তু জনমত সমীক্ষায় কিন্তু রীতিমতন কঠিন জায়গা। ফারাক্কাতে কংগ্রেসের জয়ের সম্ভাবনা, বাইরন বিশ্বাস এসটিপিআই এর কাছে হেরে যাওয়ার সম্ভাবনা এবং জঙ্গিপুরে বিজেপির জয়ের সম্ভাবনা। ফলে আমি জানি না যে আগাম আঁচ করে সেই সম্ভাবনাগুলোকে উনি বলে দিয়ে পাপক্ষরণ করলেন কিনা বা আগের থেকে অজুহাত তৈরি করলেন কিনা, কিন্তু কারণ আর কেউ কিন্তু সরাসরি বলেনি যে এখানে হেরে যাচ্ছি। অন্যরা অভিযোগ করছে, যেমন বিজেপি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস ইভিএম এ ষড়যন্ত্র করছে, আবার বিভিন্ন জেলাতে তৃণমূল অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনী এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে, ইভিএম নিয়ে তাদের অভিযোগ আছে। কিন্তু বাইরন বিশ্বাস 3টে কনস্টিটিউয়েন্সির নাম আলাদা করে বললো কেন? ফলে এটা কিন্তু আমার কাছে বিস্ময়। তাহলে কি বাইরন বুঝে গেছে যে এসটিপিআই একটা দল, তার কাছে সাগরদিঘিতে সে হেরে যাচ্ছে, অথবা ফারাক্কাতে কংগ্রেসের কাছে মহিনুল হেরে যাচ্ছে, বা জঙ্গিপুরে বিজেপি জিতছে, সেরকম কি কোনো একটা নির্দিষ্ট আভাস তাদের কাছে আছে যার ভিত্তিতে তিনি বললেন? নাহলে কোনো বিজেপি নেতা কিন্তু বা তৃণমূল নেতা কিন্তু ষড়যন্ত্রের কথা বলছেন, কিন্তু হেরে যাব বা নির্দিষ্ট আসনে হেরে যাচ্ছি এ কথা কিন্তু আর কেউ বলেনি। ফলে এটাকে আমি চাপ সৃষ্টির কৌশল হিসাবেই দেখছি। ইলেকশন কমিশন থেকে পরিষ্কার এটা কিন্তু একটা বক্তব্য তারা রেখেছেন। তারা বলেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কারণ ঘটানোর সুযোগ নেই। যেভাবে এই ইভিএম গুলোকে ডিকোডিং করা হয়েছে, ফলে সেই ডিকোডিং করে কোডিং করা, তারপরে গণনার বা কোনো পরিবর্তন করার সুযোগ আছে। একেবারে বিশ্বনাথ, এখানে কমিশনের বক্তব্যটাও জানিয়ে রাখা জরুরি। নির্বাচন কমিশন বলেছেন যে ইভিএম ভিভিপ্যাট সবটাই সুরক্ষিত রয়েছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, দেখুন কিছুক্ষণ আগে ভবানীপুরের পরিস্থিতি আপনাদের সামনে রেখেছিলাম। একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, সেখানে
তৃণমূল এবং বিজেপি একেবারে মুখোমুখি। কিছুক্ষণ আগে উত্তেজনা তৈরি হয়, আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভবানীপুরে। আপনারা দেখেছেন বিকেলে যখন থেকে প্রচার শুরু হয় একেবারে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। একে অপরের বিরুদ্ধে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ, তার স্বরে মাইক বাজানো হয়েছিল, সেই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী যখন তিনি প্রচার করছিলেন। একই অভিযোগ করেছে তৃণমূল। চক্রবেড়িয়ায় তৃণমূল এবং বিজেপি প্রায় হাতাহাতির উপক্রম হয়। বিজেপির সভা থেকে মাইকের আওয়াজ তৃণমূলের সভার দিকে যাচ্ছিল, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সভা বন্ধ করে চলে যান। এরপরে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির যেখানে সভা হচ্ছে সেখানে এসে উপস্থিত হন এবং স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। একদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, অন্যদিকে বিজেপির সমর্থকরা। তুমুল উত্তেজনা ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডে, এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে পুলিশের ব্যারিকেডে বিজেপির সমর্থকেরা, অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। তারাও স্লোগান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। একেবারে মাইক সংঘাত যাকে বলে সেইটা তুঙ্গে পৌঁছেছে ভবানীপুরে। চক্রবেড়িয়ায় সভামঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে বিকেলে শুভেন্দু অধিকারীর প্রচার ছিল, সেখানে তৃণমূল তারস্বরে মাইক বাজায় বলে অভিযোগ। এরপর সন্ধ্যেবেলা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সভা চলছিল সেখানে বিজেপি তারস্বরে মাইক বাজায়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, এই অসভ্যতামি আমি করতে পারবো না, এটা খুব অপমানের। আমরা অনুমতি নিয়ে মিটিং করছি, তারস্বরে ওরা মাইক বাজাচ্ছে, আইনি পদক্ষেপ নেব আমি বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও আমাদের মিটিং এর মাইকটা ক্রস করছে অন্য একটা মিটিং এর সাথে। এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব, এখানে যারা আমরা তো অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি।
মিটিং আমার পক্ষে করা সম্ভব বলুন তো পারমিশন নিয়ে? এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, I have taken all official permission. After that you see the attitude, whatever they are doing forcefully to capture Bengal, this is wrong. If they do it in my constituency, I was not here about 1 month, I was in Bengal. I was contesting, I was campaigning for my 200 seats, and Abhishek also campaigning for about 100 seats out of 294. And if they behave like this, I am sorry, I have to take my legal action, and I will do that. তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার, এই দেখুন সামনে চিৎকার করছে যাতে মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো, আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি, আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না, আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও চক্রবেড়িয়া রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বক্তব্য রাখার শুরু করার সঙ্গে সঙ্গে দূর থেকে আরেকটা মিটিংয়ের আওয়াজ ভেসে আসে এবং সেটা বিজেপির কোনো মিটিং। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার উদ্যোক্তাদের কাছে জানতে চান এটা কিসের আওয়াজ। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ফোন করেন এবং তারপর কোনো এক আধিকারিককে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দেখুন এইভাবে মাইকের আওয়াজ এখানে ভেসে আসছে, এই অবস্থায় আমাদের পক্ষে মিটিং করা সম্ভব না। প্রায় 5-6 মিনিট অপেক্ষা করার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তিনি এখানে যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন যে যেভাবে এখানে মাইক বাজানো হয়েছে এটা অত্যন্ত অসৌজন্য এবং আমরা এখানে অনুমতি নিয়ে করেছি, 200টার বেশি সভা করেছি আমরা গোটা রাজ্য জুড়ে। এখানে শুধুমাত্র আমার নিজের কেন্দ্রে আমি সভা করতে এসেছিলাম, কিন্তু যে ঘটনা ঘটলো সেটা কিন্তু একেবারেই উচিত না। বক্তব্য না রেখে এখান থেকে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দেন প্রয়োজনে কালকে তিনি এখানে পদযাত্রা করবেন। একই সঙ্গে তিনি কর্মীদেরকে বলে গেছেন এবার থেকে অন্য দলও যদি এইভাবে মাইক লাগিয়ে সভা করেন তাহলে পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস, তাতে প্রশাসন পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। অর্থাৎ একেবারে মাইক সংঘাত, দফায় দফায় যে উত্তেজনা তৈরি হয় ভবানীপুরে আপনারা দেখলেন। আমি এখানেই বিজেপির প্রতিনিধি তনুজাদির কাছে আসবো। তনুজাদি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপমানিত বোধ করছেন, তিনি বলছেন এটা অসভ্যতামি, তিনি অভিযোগ করছেন যে তিনি অনুমতি নিয়ে মিটিং করছেন, তা সত্ত্বেও তারস্বরে মাইক বাজিয়ে তার কথাবার্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং বিজেপি করছে, বিজেপির দিকে তার স্পষ্টতই অভিযোগের তীর। যে কোনো পার্টি পারমিশন ছাড়া কোথাও মিটিং করতে পারে না। যদি বিজেপি অনতি দূরে কোনো মিটিং করে থাকে সেই পারমিশনও প্রশাসনই দিয়েছে। সুতরাং এক্ষেত্রে কার মাইক কটা থাকবে সেটাও পর্যন্ত একটা প্যারামিটার থাকে, কোন পার্টির কতটা বড় জনসভা বা পথসভায়। মমতা ব্যানার্জির শরীরী ভাষাই বলে দিচ্ছে উনি হেরে গেছেন, ওনার কনফিডেন্স লেভেলই হারিয়ে গেছেন। নইলে উনি আজকে একজন মুখ্যমন্ত্রী তার নিজের ভবানীপুরে বলছেন আমাকে অন্তত একটা ভোট দিন, ভবানীপুরে অন্তত ভোট দিন, 2 নম্বর বোতামে ভোট দিন। আজকে মুখ্যমন্ত্রী 15 বছরে এমন শাসন করেছেন যাকে তার নিজের জায়গায় দাঁড়িয়ে মাইক ফেলে চলে যেতে হচ্ছে, যে সেখানে তিনি সবাই করতে পারছেন না। আসুক না মাইকে ভেসে অন্য কিছু। বিজেপি কেন, সমস্ত পার্টি যে যেখানে সভা করছে তার অনতি দূরে বহু পার্টি, সব পার্টি তার সভা করছে। ভোটের আগে এটাই তো প্রচারের নিয়ম। এই যাবৎকাল আমরা পশ্চিমবঙ্গে এরমই দেখেছি, তাতে ওনার তো অসুবিধা হওয়ার কথা না। অদ্ভুতভাবে আপনারা কেউ দেখাচ্ছেন না ওনার সামনে কতজন লোক আছে। আমার মনে হয় ওখানে লোক সংখ্যাও নেই, যার জন্য উনি হয়তো চলেও গেছেন নেমে। তাই জন্য কালকে র্যালি করবেন বলে গেলেন, তার ব্যবস্থাটা যাতে পার্টি ওনার করে রাখে। আপাতত এই মুহূর্তে ওনাকে 2 নম্বর বোতাম টিপে ভবানীপুরবাসী যাতে ভোট দেয় সেই আবেদন নিবেদন করে উনি বেড়াচ্ছেন।
উনি হারবেন এটা উনি বুঝে গেছেন। বেশ, আমি শান্তনু সেনের কাছে আসবো। একই অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারীর তরফেও করা হচ্ছে এবং শুভেন্দু অধিকারীও বলছেন এর বিরুদ্ধে তিনি কমিশনে নালিশ জানাবেন। অর্থাৎ দুটো থানা, ভবানীপুর থানা, কালীঘাট থানা, একটা থানার তরফে পারমিশন ছিল কিন্তু সেখানেও তৃণমূলের মাইক বাজানোর জেরে তিনি তার কর্মসূচি করতে পারেননি, কমিশনে নালিশ জানাবেন বলছেন। দেখুন, বিজেপি তথা বিজেপির প্রথম দুজন নেতার এবং বিজেপির গর্ভে জন্ম নেওয়া এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ইলেকশন কমিশন, বিজেপির মদতে বেড়ে ওঠা এই জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন বিভিন্নভাবে তৃণমূল বিরোধী মনোভাব দেখানোর পরেও তৃণমূলের সুপ্রিমো বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারে গিয়ে, ভোটের প্রচারে গিয়ে তাকে যা সম্মুখীন হতে হয়েছে তিনি কিন্তু শালীনতা দেখিয়েছেন। আজকে দেখলেন একটা শালীনতা, আর একটা শালীনতা বলি, বিজেপির কোনো একজন মহিলা প্রার্থী মহিলা মুখ্যমন্ত্রীকে বলেছিলেন চুলো মুঠি ধরে নর্দমায় ফেলে গুতিয়ে গুতিয়ে মারবো। সেখানেও মমতা ব্যানার্জি গিয়ে বলেছেন দয়া করে কেউ কোনো খারাপ কথা কারোর বিরুদ্ধে বলবেন না। এবার আপনি একটা কথা বলুন, আজকে জ্ঞানেশ কুমার এই বাংলার মহিলা চিফ সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, 13 জন ডিএম থেকে শুরু করে, 72 জন রিটার্নিং অফিসার থেকে শুরু করে 143 জন থানার আইসি পর্যন্ত সব মিলে প্রায় 400-র বেশি অফিসিয়ালকে সরিয়ে দিয়ে যাদেরকে বসিয়েছেন নিজেদের পছন্দের মতো, তারা তৃণমূলের হয়ে কাজ না করে বিজেপির হয়ে কাজ করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিজেপি বাঘের মতো ভয় পায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে বাধা দেবে। তার কারণ এই উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরের এই প্রত্যেকটা মানুষ যখন এটাকে সংকল্প হিসাবে নিয়ে নিয়েছে, সেটা বুঝতে পেরে পরাজয় নিশ্চিত জেনে এই কেননা এই মুহূর্তে একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দুজন হেভিওয়েটের প্রচার আজকে, একজন জনসংযোগ করছেন, একজন মানুষের সঙ্গে কথা বলছেন, রোড শো করছেন, পদযাত্রা করছেন, কি এমন পরিস্থিতি তৈরি হলো? এতটা উত্তপ্ত কিভাবে হয়ে উঠলো পরিস্থিতি? দেখো, তুমি যে পর্যন্ত বললে তারপরেও কিন্তু আরও বেশ কয়েকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক ছিলেন তারা সকলে মিলে সিদ্ধান্ত নেন যে ভবানীপুর থানায় তারা ডেপুটেশন দেবেন এবং এখনও তারা ভবানীপুর থানার সামনে রয়েছেন। এবং এই ডেপুটেশন দিতে আসার সময় বিজেপির যেখানে সভা হচ্ছিল সবার কাছে তারা পৌঁছে যান, ফলে সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। একদিকে বিজেপির সভা চলছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যারা সদস্য ছিলেন, যারা সমর্থক ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুনতে এসেছিলেন, তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন, পাল্টা স্লোগান দিতে থাকেন। বিজেপির যারা কর্মী সমর্থক তারাও কোনো রকমে মাঝখানে দাঁড়িয়ে পুলিশ অবস্থা নিয়ন্ত্রণ করে। সেই সময় যে বিশাল পুলিশ বাহিনী ছিল অথবা কেন্দ্রীয় বাহিনী ছিল এমনটা না, কোনো রকমে অবস্থা নিয়ন্ত্রণ করা হয়। এবং তারপর তৃণমূল কংগ্রেসের যারা সদস্য আছেন তারা এসে ভবানীপুর থানায় প্রায় 1 ঘন্টা হয়ে গেল তারা এখানে ডেপুটেশন দিচ্ছেন এবং এখানকার আইসির সঙ্গে কথা বলছেন। লিখিতভাবে তারা অভিযোগ করছেন যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল এবং সেটা আগাম অনুমতি দেওয়া হয়েছিল, তাহলে কেন ঢিলছোড়া দূরত্বে আরও একটা সভার, বিজেপির সভার অনুমতি দেওয়া হলো? এই নিয়ে তারা দীর্ঘক্ষণ ধরে থানায় ডেপুটেশন দিচ্ছেন এবং সেখানে কথা বলছেন। ফলে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু আরও অনেক বড় আকার নিতে পারত যদি একেবারে সম্মুখ সমরে যেভাবে দুই দল ঝাঁপিয়ে পড়েছিল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা না করে চলে যাওয়ার কারণে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা মেনে নিতে পারছেন না যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা না করে চলে যেতে হবে। অন্যদিকে মরিয়া বিজেপির কর্মী সমর্থকেরা তারাও কিন্তু একদম মাটি কামড়ে পড়েছিলেন এবং আমরা দেখলাম যে পাল্টা স্লোগান দিয়ে তারাও কিন্তু রীতিমতন মারমুখী ছিলেন। ফলে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো বিপর্যয় না ঘটলেও পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। দেখো, পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু অবশ্যই এই প্রশ্নটা উঠে আসছে যে ভবানীপুরে যে দুজন হেভিওয়েট প্রার্থী, তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির পক্ষে শুভেন্দু অধিকারী, ফলে যে দূরত্বে দুটো সভার অনুমতি দেওয়া হয়েছিল, কে আগে নিয়েছেন কে পরে নিয়েছেন সেটা আমাদের জানা নেই, কিন্তু যেভাবে একেবারে ঢিলছোড়া দূরত্বে দুটো সভার অনুমতি দেওয়া হয়েছিল, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ধরনের গণ্ডগোল কিন্তু ঘটতে পারত।
ফলে হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। এক্ষেত্রে প্রশাসন অথবা কমিশন যারা এর অনুমতি দেন তাদেরকে যে আরও একটু সতর্ক হওয়া উচিত তাতে কোনো সন্দেহ নেই। না হলে যেভাবে ভবানীপুরের মাটি উত্তপ্ত হয়ে রয়েছে, যেভাবে ভবানীপুর একেবারে উত্তেজনার পারদ সেখানে তুঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বড় কোনো ঘটনা যদি ভোটের আগেই ঘটে যায় তার জন্য কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশনের দিকে অবশ্যই আঙুল তুলবে। কারণ আজকে যে দূরত্বে দুটো সভার অনুমতি দেওয়া হয়েছে সেটা কখনোই বোধহয় উচিত না, যেহেতু 2 হেভিওয়েট প্রার্থী তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি সেই মুহূর্তের ছবিটা একবার দর্শকদের সামনে রাখি, যখন কর্মসূচি সারছেন শুভেন্দু অধিকারী এবং তিনি অভিযোগ করছেন তৃণমূল উদ্দেশ্য প্রণোদিতভাবে যেখানে তার কর্মসূচির অনুমতি রয়েছে সেখানে মাইক বাজিয়েছে। দেখুন। ছোটাতে হয় ভবানীপুরের রসিকও বলে গেলাম। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন, কাল সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকালে মহা মিছিল হাজরা থেকে এক্সাইট, মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আজকে ভরকেন্দ্র ভবানীপুর, হাই ভোল্টেজ ভবানীপুরে একেবারে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পদযাত্রা জনসংযোগ ছিল তাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা তৈরি হলো। দফায় দফায় উত্তপ্ত হলো পরিস্থিতি, প্রায় হাতের বাইরে বেরিয়ে যাওয়ার মানে একেবারে পরিস্থিতি তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যখন তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম। শুভেন্দু অধিকারী বলছেন যে অভিযোগ করছেন যে তার স্বরে মাইক বাজানো হয়েছে, তিনি সভা করতে পারেননি। মুখ্যমন্ত্রীও পাল্টা অভিযোগ করেছেন। কি বলেছেন? আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও আমাদের মিটিং এর মাইকটা ক্রস করছে অন্য একটা মিটিং এর সাথে। এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব, এখানে যারা আমরা অফিসের পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি।
মিটিং আমার পক্ষে করা সম্ভব বলুন তো পারমিশন নিয়ে? এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, I have taken all official permission. After that you see the attitude, whatever they are doing forcefully to capture Bengal, this is wrong. If they do it in my constituency, I was not here about 1 month, I was in Bengal. I was contesting, I was campaigning for my 200 seats, and Abhishek also campaigning for about 100 seats out of 294. And if they behave like this, I am sorry. I have to take my legal action, and I will do that. তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার, এই দেখুন সামনে চিৎকার করছে যাতে মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো, আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি, আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না, আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কর্মসূচি পণ্ড করার জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তার কর্মসূচি পণ্ড করার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলছেন। উত্তেজনা কিন্তু ভবানীপুরে বাড়ছে, তার কারণ ভবানীপুর থানার সামনে প্রচুর সংখ্যায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। দুই প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এবং উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। শুরুতে সুকান্ত, ছবিটা দেখাও। দেখো, তোমাকে বলে রাখি যে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বাবু তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং একটি রিটেন কমপ্লেন তিনি দেবেন, এমনটা কিন্তু থানা সূত্রে জানা যাচ্ছে। সামনে তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছেন এবং তাদের পরিষ্কার অভিযোগ যেটা যে আগে থেকে 70 নম্বর ওয়ার্ডের চক্রবেরিয়াতে সেখানে মুখ্যমন্ত্রীর সেখানে কিন্তু একটা স্পিচ দেওয়ার ছিল, সেখানে তার সভা ছিল এবং সভাস্থলের একদম কাছে একেবারে ইচ্ছাকৃতভাবে সুপরিকল্পিতভাবে বিজেপির তরফে সেখানে মাইক রাখা হয় এবং সেখানে তারস্বরে সেখানে মাইক বাজানো হয় এবং সেখানে স্লোগানিং করা হয়। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক থানার সামনে তৃণমূলের কর্মী সমর্থকেরা রয়েছেন এবং তার পাশাপাশি তোমাকে দেখানোর চেষ্টা করবো ক্যামেরায়, দীপ্তেন্দু চক্রবর্তী দেখাবে, ঠিক থানা থেকে কয়েক হাত দূরে সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্সের বাহিনী ইতিমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে যাতে এলাকাতে কোনো রকম অশান্তি না ছড়ায়। তোমাকে একবার ক্যামেরায় সে ছবি দেখাচ্ছে, থানার ঠিক সামনের দিকের অংশে প্রত্যেকটা যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এবং আজকে এই যে ঘটনা, অর্থাৎ একেবারে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চের সামনে মাইক বেঁধে সেখানে স্লোগানিং করা এবং বিজেপির তরফ থেকে কিন্তু পাল্টা অভিযোগ আসছে যে তাদেরকেও কিন্তু পাল্টা স্লোগান করা হয়েছে তাদের মঞ্চের সামনে। ফলত একে অপরের বিরুদ্ধে সভা মঞ্চ বা সভা পণ্ড করার একটা অভিযোগ রয়েছে, যদিও বিজেপির তরফে কোনো প্রতিনিধি বা কোনো কর্মী সমর্থককে কিন্তু এখনো থানার সামনে দেখা যাচ্ছে না। আরও একবার ছবিটা দেখাবো, একদিকে সেন্ট্রাল ফোর্স রয়েছে, অন্যদিকে ঠিক থানার সামনে দলীয় পতাকা রয়েছে তৃণমূলের এবং যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সেখানে ভিড় জমাচ্ছেন। এবং 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু তিনি কিন্তু ইতিমধ্যে একটি রিটেন কমপ্লেন জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা চালাচ্ছেন। বড়বাবু বা ওসি তিনি রয়েছেন থানাতে, তার সাথে তারা কথা বলছেন। আমরা জানি যে 29 তারিখে দ্বিতীয় দফায় যে কটি জায়গাতে নির্বাচন রয়েছে সব থেকে হাই ভোল্টেজ বা হটস্পট বলা যেতে পারে ভবানীপুর, যেখানে মুখ্যমন্ত্রী নিজে কন্টেস্ট করছেন এবং তাকে বিজেপির তরফে কন্টেস্ট করছেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত সব মিলিয়ে নির্বাচনের এখানে আর কয়েকদিন বাকি, তার আগে সভা মঞ্চকে বাধাকে কেন্দ্র করে বা সেখানে স্লোগানিংকে কেন্দ্র করে একটা মারাত্মক অভিযোগ উঠছে এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে থানার ঠিক সামনে। যেটা তোমাকে দেখালাম যে তৃণমূলের কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, ভেতরে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, তিনি কমপ্লেন করবেন এবং অন্যদিকে থানা ঠিক বাইরে সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে ডিপ্লয় করা হয়েছে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কিছুক্ষণ আগেই তুমি জানাচ্ছিলে যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? আমরা কিছুক্ষণ আগে আমাদের অপর প্রতিনিধি যে ছবিটা তুলে ধরছিলেন যে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু অভিযোগ জানাতে ভবানীপুর থানায় গেছেন। দেখো, আজকে যে কর্মসূচিটা ছিল সেটা 70 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে
এবং অসীম বসু থেকে শুরু করে ৭০ নম্বর ওয়ার্ডে যারা বিজেপির যারা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা ছিলেন তারাই আজকে গোটা মিটিংটা পরিচালনা করছিলেন এবং বিজেপির যেখানে মিটিং হচ্ছিল সেটাও কিন্তু ৭০ নম্বর ওয়ার্ডের মধ্যেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং থেকে ওই মিটিংয়ের দূরত্ব ছিল সামান্য কিছু, ফলে মাইকের আওয়াজ কিন্তু একেবারে স্পষ্টভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মিটিং করছিলেন সেখানে এসে পৌঁছচ্ছিল। যদি এবং বিজেপিরও পাল্টা দাবি ছিল যে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে মিটিং তার আওয়াজও কিন্তু বিজেপির যেখানে মিটিং করছেন সেখানে পৌঁছচ্ছিল। এরপর যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই অসীম বসুর নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা গেছিলেন, বিজেপির যেখানে সভা চলছে সেখানে তারা স্লোগান দেন। দীর্ঘক্ষণ ধরে প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। দুদলেরই বহু কর্মী সমর্থক, দুদলেরই তারা রীতিমতো উত্তেজিত, ফলে কোনো রকমে পুলিশ সেটাকে নিয়ন্ত্রণ করে, মাঝখানে দাঁড়িয়ে থেকে আলাদা করে দেয় এবং তারপর সেই 7:30 থেকে কিন্তু এখানে ভবানীপুর থানার সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা অবস্থান করছেন, বসে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি আপনাদের সামনে রাখবো ভবানীপুর থানায় অভিযোগ জানিয়ে এসে কি বলছেন অসীম বসু। এফআইআর করেছি এবং আমরা জুডিশিয়ারি তথা ইলেকশন কমিশন আপনারা দেখেছেন তাদের ভূমিকা, কিন্তু তবুও ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা ভরসা রাখছি এখনো। আমাদের সহ্যের সীমা যাতে পার না হয় বলে রাখলাম আপনাকে। অনেক মিথ্যা অপপ্রচার করছেন, আমরা কটু কথা বলছি না। সাবধান, সাবধান হয়ে যান। আপনার চমকানি, আপনার ধমকানি আমরা ভয় পাই না। আমরা সৎ পথে মানুষের জন্য রাজনীতি করছি। আপনি অসভ্য দাবি করছেন, সমঝে যান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।